সবাইকে গুড ইভিনিং আবারও গুড ইভিনিং Good evening, Dada. রেডি টু স্টার্ট Yeah, we are ready. ওকে ফাইন সো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনারা স্ক্রিন শেয়ার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মানিক ভাইয়ের এখান থেকে আমি একটা ইনফরমেশন পেয়েছি তো ফাইনালি যখন আপনি কোনো ওয়েব হোস্টিং কোম্পানিতে ফাইনালি পেমেন্ট করে ফেলবেন তারা আপনাকে এই ইনফরমেশনটা দিবে তো পেমেন্ট করার আগে এই ইনফরমেশনটা কেউ আপনাকে দেবে না সো পেমেন্টটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন এই ইনফরমেশনটা দিবে তো হোস্টিং প্যাকেজ স্মার্ট প্ল্যান ডোমেইন এটা তারপরে পেমেন্টটা এতটা নেওয়া হয়েছে এবং মূলত 2 জিবির একটা প্যাকেজটা নেওয়া হয়েছে তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে মূলত আমাদের এখন সি প্যানেলে যেতে হবে সি প্যানেল থেকে মূলত আমাদের কাজ করতে হবে তো আমরা মূলত ম্যানুয়ালি সি প্যানেল থেকে কাজ করতে পারি এক্ষেত্রে আমরা যেটা এর আগে যে জাম্প ফাইল থেকে যেটা দেখেছিলাম সেটা কিন্তু আমরা ম্যানুয়ালি আমরা কিন্তু ইনস্টল করেছিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেসটা এখন আমরা ওয়ার্ডপ্রেসটা যেভাবে ম্যানুয়ালি ইনস্টল করেছি ঠিক সেভাবে এই সি প্যানেল থেকে আমরা সেটা দেখব সো আমি সরাসরি এখানে সি প্যানেলে যাওয়ার জন্য আমি এখানে অনেকগুলো অপশন পাচ্ছি একটা অপশন দুইটা অপশন তিনটা অপশন চারটা অপশন এই চারটার মধ্যে আপনি যে কোনো একটা অপশন বাছাই করতে পারেন যেখানে আপনি ক্লিক করলে চলে যাবে সেটা সো আমি এখানে উপরেটা ক্লিক করলেও চলে যাবে সো আমাদেরকে বলে সাসপিশিয়াস লিংক তো আমাদের এটাকে প্রসিড করতে হবে আমি প্রসিড করে দেওয়ার সাথে সাথে এটা এখন সি প্যানেলে চলে আসবে এই যে দেখেন এই যে জেট হোস্টের সি প্যানেল এটা সো এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে আমরা দেখতে পাচ্ছি এই যে ইউজার নেম সবাই কি স্পষ্ট দেখতে পাচ্ছেন জি দাদা আমি এটাকে কপি করলাম কপি করার পর এখানে পেস্ট করে দিলাম তারপরে এবার আমি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করলাম আবার এখানে আমি পেস্ট করে দিলাম তারপরে লগইন দিয়ে দিলাম আচ্ছা লগইন ইনভ্যালিড দেখাচ্ছে সো এই ক্ষেত্রে আমরা আরেকবার একটু দেই এখানে এবার লগইন সাকসেসফুল আমাদের যে কোনো একটা কিছু মিসিং হয়েছিল বা একটা কিছু বেশি ছিল হয়তো বা ডটটা হয়তো বা আমাদের একসাথে কপি করা হয়েছিল এনিওয়ে সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সি প্যানেলের মধ্যে আমরা চলে আসছি এটাকে বলা হচ্ছে যে কোনো একটা ওয়্যার হাউসের মতো কোম্পানির মতো যেখানে মূলত আমাদের ডিটেলস আমরা এখান থেকে পেয়ে মূলত এখান থেকে আমরা আমাদের কাজ শুরু করব যেহেতু এইটা মূলত আমার পিসি এবং মূলত কাজ করবে হচ্ছে মূলত মানিক ভাই সো এই ক্ষেত্রে আমার এটা সেভ করার দরকার নাই সো আমি নেভার দিয়ে দিলাম মানে এবার একবার দেখানোর পরে আমি আর এটা মনে রাখবো না বা আমি কাজ করতে পারবো না সো আমরা এখানে মূলত আমাদের জন্য যাবতীয় যে বিষয়টা বেশি জরুরি মানে প্রত্যেকটা সি প্যানেলেই এরকম অপশন পাবেন আপনারা এরকম না হলেও বিভিন্ন ওভারভিউ থাকবে বাট একই অপশনের মধ্যে কয়েকটা অপশন পাবেন না যেমন কিছু কিছু জায়গায় একটু বেশি পাবেন আবার কিছু জায়গায় কম পাবেন কিন্তু যেগুলো প্রয়োজনীয় সেটা সবসময় থাকবে সব জায়গাতে যেমন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইমেল অপশনস ইমেল অ্যাকাউন্টস ফরওয়ার্ডার্স এগুলোর মাধ্যমে হচ্ছে মূলত বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস মেইল খোলা যায় যেমন আপনারা হয়তো অনেক সময় দেখেছেন ধরেন প্লাবন পালমা ডট বিজনেস ডট অমুক @প্লাবনপালমা.com এই যে .com যে মেইলগুলো আমরা পাই সেই .com মেইলগুলো মূলত হচ্ছে বিজনেস মেইল বা .info যে মেইলগুলো আমরা পাই সেগুলো হচ্ছে বিজনেস মেইল নরমাল মেইল কোনগুলো যেমন হচ্ছে sharinggomez@gmail.com তো gmail.com এটা হচ্ছে নরমাল মেইল একটা কিন্তু আপনার যদি ওইখানে যদি gmail.com এর জায়গায় যদি থাকে হচ্ছে sharinggomez.com তাহলে সেটাকে বুঝতে হবে সেটা হচ্ছে বিজনেস মেইল ক্রিয়েট করে সেটা করা হয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয় তো সেগুলো অনেক বিষয় আছে যেটা হচ্ছে এখান থেকে মূলত ইমেলটা খোলা যায় সেভাবে তো আমরা এখানে মূলত ফাইল সেকশনে চলে আসছি এটা স্কিপ করে কারণ এটা আমাদের এখানে কোনো দরকার হবে না সো আমরা এখানে চলে আসলাম ফাইল ম্যানেজার অপশনে এখানে মূলত আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 2 জিবি স্টোরেজ আছে এই যে 2 জিবি স্টোরেজ আছে এই 2 জিবি স্টোরেজের যাবতীয় যেগুলো হচ্ছে স্টোর হবে সেটা হচ্ছে ফাইল ম্যানেজারে থাকবে এখানে যেমন আপনার ইমেজ ডিরেক্টরি যা কিছু আছে এই ফাইল ম্যানেজারের অংশ এবং এখানে এটা হচ্ছে যুক্ত থাকবে তারপরে ডাটাবেজ এই ডাটাবেজগুলোর সাথে হচ্ছে মূলত আমরা বিশেষভাবে আমরা পিএইচপির সাথে পরিচিত হয়েছি এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের জন্য যেটা হচ্ছে আপনার বিভিন্ন ডাটাবেসটাকে কানেকশন করে হচ্ছে এই মাইএসকিউএল ডাটাবেস এবং পিএইচপি মাইএডমিন এটা হচ্ছে অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের জন্য এটা কাজে লাগে ডোমেইন এই বিষয়টা একটু ভালো করে সবাই বুঝবেন এবার মূলত এখান থেকে তিনটা বিষয় ভালো করে বুঝবেন এক ডোমেইন অ্যাড অন ডোমেইন আর হচ্ছে সাব ডোমেইন আর বাকিগুলো বাদ দিয়ে দিবেন এবার আমরা আসি ডোমেইন
ডোমেইন মানে আমরা কিন্তু ইতিমধ্যে জানি। সো আমি এখন একটু টেস্টিফাই করতে চাই, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডোমেইন। সো আমাদেরকে হেল্প করবে হচ্ছে শেয়ারিং গোমেস। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডোমেইন? ডোমেইন জিনিসটা হলো নিজের স্বত্বাধিকার আনা বা নিজের আয়ত্ত না, যে আমার একটা জায়গা সেটা আমার নিজের নামে করে নেওয়া। যেমন এখানে যদি আমরা ওয়েবসাইটের কাজটা করবো, তো ইন্টারনেটে আমাদের নিজস্ব একটা জায়গা কিনে নেওয়া, মানে কাজ করার জন্য। রাইট, ভেরি গুড আনসার, স্মার্ট আনসার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কি প্রশ্ন করলে কি কেউ বিরক্ত হন? একদম না। একদম না, ওকে ফাইন। সো আমি মাঝে মাঝে প্রশ্ন করব, ঠিক আছে? রেডি থাকবেন সবাই। ওয়েল, আমরা এখানে .com যে ডোমেইনটা ক্রয় করেছি, এই .com ডোমেইনটা মূলত কার নামে আমরা নিয়েছি? আমরা নিয়েছি কার নামে বলেন তো? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, সরি, .org, এই যে manikmankin.org, এই যে manikmankin.org যেটা আমরা নিয়েছি, তো সেখানেই কিন্তু আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এই ক্ষেত্রে এই ডোমেইন যেটা .org যেটা উনি নিয়েছেন, এখন আমরা সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এটা হচ্ছে ডোমেইনের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখন অ্যাড অন ডোমেইন মানে কি? অ্যাড অন ডোমেইন মানে হচ্ছে এই যে মানিক ভাইয়ের এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি হচ্ছে .org, তো ইনি এখন চাইলে উনার নিজের আরও যদি ৩-৪টা কোম্পানি থাকে, এই 2 জিবির মধ্যেই উনি চাইলে এরকম .org দিয়ে বিভিন্ন নামকরণ করতে পারবেন এবং এখানে আরো ইউজ করতে পারবেন। তো এখানে একটা লিমিট থাকে এখানে মূলত অ্যাড অন ডোমেইনের ক্ষেত্রে এখানে লিমিট থাকে, তারা এখানে শো করে যে লিমিট কয়টা আছে আপনার জন্য। দেখেন এখানে অ্যাড অন ডোমেইন, এই যে 19টা অ্যাড অন ডোমেইন আপনি যুক্ত করতে পারবেন। মানে হচ্ছে আপনি কোনো ধরনের হোস্টিং প্যাকেজ ক্রয় না করেও এখানে আপনি চাইলে আরো 19টা অ্যাড অন ডোমেইন যুক্ত করতে পারবেন। সো অ্যাড অন ডোমেইন বলতে আমরা আবারও বুঝি একটু, যেমন manikmankin.org, এখানে সে চাইলে ধরেন প্রমিলের জন্য সে কিনে দিতে চাচ্ছে, সো এখানে promil.org, ধরেন sharinggomez.org, ধরেন প্লাবনপালমা.org। তো এরকম করে প্রত্যেক জনের জন্য উনি চাইলে অ্যাড অন ডোমেইন যুক্ত করতে পারবেন এবং এখান থেকে যে কেউ অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে হোস্টিংটা কিনতে হচ্ছে না, কিন্তু এই ক্ষেত্রে সাশ্রয়ী হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে হোস্টিংটা দামই হচ্ছে কত এখানে? মানিক ভাই, হোস্টিং এর দামটা কত বলেন তো? আপনি কিনেছেন হচ্ছে 2000 টাকা। সো এই ক্ষেত্রে এই হোস্টিং এর দাম হচ্ছে 2000 টাকা। ডোমেইনটা কিন্তু প্রথমবার হচ্ছে সে ফ্রি পেয়েছে, ডোমেইনের দাম ধরেন 900 টাকা। সো এই ক্ষেত্রে এটা কিন্তু পরের বছর যুক্ত হবে এই 900 টাকা, সেই সাথে হোস্টিং এর দাম, মানে হচ্ছে একদম যেদিন আপনি ক্রয় করেছেন সেদিনের ডেট হিসাবে সেদিন আবার আপনাকে রিনিউ করতে হবে। সো 1 বছর পরে 2000 এর জায়গায় আপনাকে 2900 টাকা পেমেন্ট করতে হচ্ছে। সো মূলত আপনি হোস্টিং পারচেজ করেছেন কিন্তু ডোমেইনটা প্রথম অবস্থায় ফ্রি পেয়েছেন। কিন্তু এখন যদি আপনি এখানে অ্যাড অন ডোমেইন যদি যুক্ত করতে চান, তাহলে আপনাকে যদি .org নেন তাহলে 900 টাকা বা 850 সামথিং, আবার যদি .com নেন 850 টাকা, এভাবে আপনি আলাদা করে এখানে অ্যাড অন যুক্ত করতে পারবেন। তো এই ক্ষেত্রে সবাই যদি এখানে অ্যাড অন ডোমেইন যুক্ত করেন এখানে 19টার মতো, তাহলে হোস্টিং এর খরচটা বেঁচে যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে যে 2000 টাকা দিতে হয়েছিল সেই 2000 এর বদলে জাস্ট আপনি প্রত্যেকটা ডোমেইন যেটা ক্রয় করতেছেন সেটার জন্য যেমন 850 টাকা করে, এইভাবে 850 করে আপনি আরো 19টার মতো যুক্ত করতে পারবেন। সবাই কি অ্যাড অন ডোমেইনের বিষয়টা ক্লিয়ার? আওয়াজ দেয় না কেউ। ক্লিয়ার হইছেন কি হন নাই, বুঝেন নাই? ক্লিয়ার। দাদা ক্লিয়ার আছে। কিন্তু আলাদা ওয়েবসাইট হবে দাদা। শেয়ারিং গোমেজ বলেন ক্লিয়ার কিনা? মুখটা একটু কনফিউশন আছে এটার মধ্যে কি, মানে আমরা এই 2 জিবির মধ্যে গিয়ে সবাই কাজ করতে পারবো বা আমরা যা কাজ করব এখানেই সেভ থাকবে এরকম কিছু? আচ্ছা, হ্যাঁ, আমরা চাইলে এখানে নিজেদের অ্যাড অন ডোমেইন মানে এখানে যুক্ত করে করে সবাই ধরেন মানিক ভাইকে বলেন যে আপনার জন্য আমরা সবাই 900 টাকা করে দিব, আমরা ওই 2000 টাকা দিচ্ছি না হোস্টিং কোম্পানিকে, আমরা এখানেই কাজ করব। সো এই ক্ষেত্রে ধরেন এখানে 4টার মতো ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন, যেখানে হচ্ছে 2 জিবি স্টোর ফুল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে 4 জন মাত্র কাজ করতে পারবেন। সো এই ক্ষেত্রে বাকিরা হচ্ছে এটা কাজ করতে পারবে না, মানে হোস্টিং এর মধ্যে যে 2 জিবি আছে সেটা ফুল হয়ে গেলে পরে আর কাজ করা যাবে না। সো এই ক্ষেত্রে যদি হ্যাঁ দাদা তাহলে তো ধরা এই যে আমি যে মানে আমি কাজ করতে চাই,
আমার যে কাজগুলো আছে সেগুলো মানিকে দেখতে পারবে। আরেকবার। মানে আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলো মানিকে তারা দেখতে পারবে যদি তার এসে গিয়ে আমি এটা কোনো আচ্ছা, মূলত হচ্ছে কেউ যদি কারোটা যদি অ্যাক্সেসটা না নেয়, কেউ যদি কোনো কিছু ডিলিট করে না করে দেয়, তাহলে সে যার যার মতো করে কাজ করতে পারবে ইউজারে আইডিতে ঢুকে পাসওয়ার্ডটা দিয়ে। এই ক্ষেত্রে জাস্ট নিজের এখানে নিজের অ্যাডন ডোমেনে যদি কাজ করতে চায়, এই ক্ষেত্রে যে কেউ কাজ করতে পারবে। জাস্ট এখানে মূল বিষয়টা হচ্ছে কি স্পেসিংটা। যেমন মানিক ভাই 2 জিবি স্পেস নিয়েছেন, উনি এখানে যদি ভারী কোনো কিছু যদি ওয়েবসাইটের মধ্যে না রাখেন, তাহলে অনায়াসে উনি এখানে 7টা থেকে 8টার মতো ওয়েবসাইট এখানে বানাইতে পারবেন এবং স্টোর করতে পারবেন কমপ্লিটলি। সো অনায়াসে উনি 8টার মতো ওয়েবসাইট এখানে বানাইতে পারবেন। সো স্টোর ফুল হয়ে যাওয়ার আগে যদি আমরা আবার সেটাকে রিসেট করি বা ব্যাকআপ দেই, তাহলে আবার ইচ্ছা মতো ওয়েবসাইট বানায় নেওয়া যাবে। তবে মানিক ভাই যেটা ক্রয় করেছেন এটার একটা সুবিধা হচ্ছে এখানে আনলিমিটেড। যেমন এখানে আমি দেখাই, এবার সাবডোমেনের কথায় চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবডোমেন। এই যে সাবডোমেন যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখি সাবডোমেন কতটা দেওয়া আছে এখানে। এই যে এই চিহ্নটার নাম জানেন সবাই? ইনফিনিটি। এই চিহ্নের নাম কি? ইনফিনিট। মানে হচ্ছে এখানে অনির্দিষ্ট, আপনি আনলিমিটেড সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। এখানে একটাও সাবডোমেন ক্রিয়েট করা হয় নাই, সো আপনি এখানে আনলিমিটেড সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার সবাই? ওয়েল, সো এক্ষেত্রে সাবডোমেন করলে কি হবে সেটা একটু জেনে নেই। ধরেন এই যে আমার subirnocrec.net যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো সাবডোমেন ক্রিয়েট করলে যেটা হবে, ধরেন আমার এই ওয়েব হোস্টিং এর মধ্যে একজন আমাকে বলল আমার টাকা পয়সা নাই, আপনি আমাকে দয়া করে একটা সাবডোমেন ক্রিয়েট করে দেন, সেই সাবডোমেনের মধ্যে আমি কাজ করব এবং এটা জাস্ট আপনি আমাকে কনসিডার করলেন। যেমন আপনাদের মধ্যে মানিক ভাই, তারপরে প্লাবন ভাই, তারপরে পিয়ারসন ভাই, না আর কে কে জানি কিনছেন, পূজন ভাই কিনছেন, না কে কে কিনছেন। তো আপনারা যদি তাদের কাছে যদি বলেন যে আমরা ডোমিনোসটি আপাতত পারচেজ করতে চাই না, আপনারা জাস্ট আমাদেরকে সাবডোমেনে একটা বানাই দেন, আমরা সেই সাবডোমেনে কাজ করব। সি প্যানেল অ্যাক্সেস না দিলেও তারা সাবডোমেনে পুরোপুরি কাজ করতে পারবে এবং এই ক্ষেত্রে আপনাদের কারো আর কিনতেও হচ্ছে না, মানে যদি কেউ আপনাদেরকে এইভাবে কন্ট্রিবিউট করতে চায়, সো সাবডোমেন ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তো আমরা মূলত এইটাই শিখে যাব যে কিভাবে সাবডোমেন ক্রিয়েট করে আমরা হাজার হাজার ওয়েবসাইট বানাতে পারবো এখান থেকে। সো সাবডোমেন ক্রিয়েট করলে যেটা হয়ে যাবে, যেমন মানিক ভাইয়ের এখানে যেটা আছে manikmankin.org, এখানে ডট আগে আসবে, তারপরে নাম, ধরেন promir.manikmankin.org হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যেমন প্র্যাকটিক্যালি এখানে আপনার হয়ে যাবে ধরেন promir.subirnocrec.net। তো এরকম সাবডোমেন শো করবে। মূলত আমার মেইন হিসেবে ছিল হচ্ছে subirnocrec.net, সেটা হচ্ছে যখন সাবডোমেনে আপনি কাজ করবেন তখন promir.subirnocrec.net এরকম হয়ে যাবে। তো এই লিংকটা কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন সাবডোমেন করলে কিরকম হবে এবং সাবডোমেন কি? মূলত মেইন ডোমেনের আগে যেটা বসবে সেটা হচ্ছে সাব। সাব মানে কি? বুঝতে পারছেন না, মানে বাড়িওয়ালা বাসাওয়ালা এই তো ঠিক। আচ্ছা, এবার আমরা এই যে সি প্যানেলের মধ্যে যেহেতু আছি, তা আমরা নিচের দিকে আসলে পরে দেখতে পাবো এখানে ওয়ার্ডপ্রেস সহ বিভিন্ন ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস, আরো নিচের দিকে আসলে আরো ওয়ার্ডপ্রেস, এই যে দেখতে পাবো ওয়ার্ডপ্রেস, জুমলা, অ্যাভান্টিকার্ড, তারপরে এখানে আমরা আরো এখানে বিভিন্ন ধরনের অপশন আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করলে আরো বাইরে হবে ডলফিন, PHP 7, ল্যারাভেল, ওপেনকার্ট, কনক্রিট, ক্লিকবার্ড, এরকম প্রচুর এখানে আছে। তো আমরা মূলত এখানে একদম কোডিং প্রোগ্রামিং ছাড়াই যে ওয়ার্ডপ্রেসের কথা যেটা জানলাম যে এটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে এখন টপ পজিশনে আছে, বিশেষভাবে কোডিং প্রোগ্রামিং ছাড়াই যে কাজগুলো করতে পারবেন। সো মূলত আমরা এই বিষয়টা জানবো। সো আমরা ওয়ার্ডপ্রেসে সরাসরি যদি এখানে ক্লিক করি, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য একটা আলাদা একটা উইন্ডোজ চলে আসবে। দেখেন এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের একটা উইন্ডোজ চলে আসছে। এখানে ইনস্টলে ক্লিক করলে পরে আপনি মূলত কোথায় ইনস্টল করতে চান, এই যে manikmankin.org চলে আসছে না?
এই যে manikmankin.org। তো আমি যদি এখানে এখন ইনস্টল দিই বা এখানে নিচের দিকে এসে জাস্ট সব কয়টা যদি ফিল আপ করে যদি এখানে আমি জাস্ট নিচে এসে জাস্ট ইনস্টল দেই, তাহলে কি হয়ে যাবে, এটা আমার এই যে ওয়েবসাইটে আপনারা একটু আগে দেখলেন যেটা যেরকম ছিল মূলত এই নামে হয়ে যাবে। যেমন subirnokraek.net যেটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন না, ঠিক এইরকম একটা নামে আমার এই পুরা ওয়ার্ডপ্রেসটা বেসিক্যালি ইনস্টল হয়ে যাবে। বাট এইরকম হুবহু আনার জন্য আপনাকে কাজ করতে হবে, ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা পাইতে হবে, কাজ শিখতে একটু সময় দিতে হবে। বাট আপনার এই ডোমেনের সাথে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে একটা ডেমো ওয়েবসাইটের মতো করে এটার মাধ্যমে। সো আমি কি এটা দিয়ে করব নাকি আপনাদের জন্য সাবডোমেন কিভাবে ক্রিয়েট করে করতে হয় সেটা দেখাবো? এটা তো জেনেই গেলেন। এইখানে জাস্ট আপনাকে যেটা করতে হবে এখন, আপনি যদি সাইটের নাম চেঞ্জ করতে চান এখানে সাইটের নাম দিতে পারেন। আর সাইট ডেসক্রিপশন এখানে আপনি ট্যাগলাইন যেটাকে আমরা বলি স্লোগান দিতে পারেন। তারপর এখানে আপনি অ্যাডমিন ইউজারের জায়গায় আপনি যে কোনো ইউজার নেম দিতে পারেন, এখানে পাসওয়ার্ড আপনি যে কোনো দিতে পারেন। তারপরে নিচের দিকে এসে জাস্ট ইনস্টল দিলে পরেই এটা হয়ে যাবে। সো এটা কি সবাই বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে আগে যেটা করছি ওটা তাহলে কি মানে ওটা কি আচ্ছা, মানে হচ্ছে ওই যে জাম্প ফাইল দিয়ে, হ্যাঁ আচ্ছা আমরা জাম্প ফাইল দিয়ে যে ড্যাশবোর্ড পর্যন্ত আসছিলাম না, হ্যাঁ আমরা এখন সরাসরি সেই ড্যাশবোর্ড পর্যন্ত চলে যাব এখন মানিক ভাইয়ের এখানে ইনস্টল করার সাথে সাথে। মানে আমরা এখন যখন জাম্প ফাইলের কোনো কাজ কি তো আসছে না, যাদের ডোমেন হোস্টিং আছে তাদের তো আর জাম্প ফাইলের কোনো কাজ নাই। আর আমি এটা তো ডোমেন হোস্টিং দিয়ে এখন মানিক ভাইয়ের এখানে মেইন যে মূল যে সি প্যানেল থেকে আমি যে এখন ওয়ার্ডপ্রেসে আসলাম, ওয়ার্ডপ্রেস এখন এখানে ইনস্টল করার সাথে সাথে আমরা সেই ড্যাশবোর্ডে চলে যাব এবং সেই ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখন দেখব যে ওই জাম্প ফাইলের যে ড্যাশবোর্ড এবং আমাদের এই মানিক ভাইয়ের যে ড্যাশবোর্ড উপরে জাস্ট লিংকে একটু অন্যরকম হবে বা ড্যাশবোর্ডটা টোটালি সেম হবে দেখবেন। সো আমরা তাহলে মানিক ভাইয়ের এটা যেটা আমরা সেটাতেই চলে যাচ্ছি সরাসরি। সো আমি এখানে দেখতে পাচ্ছি এই যে HTTPS, এখানে যদি আপনাদের HTTPS ছাড়া যদি HTTP থাকে সেটা হচ্ছে সিকিউরড না। তো এটা আসলে মূলত ব্যাখ্যা দিলে না, ওয়েবসাইট রিলেটেড ব্যাখ্যা দিলে অনেক সময় চলে যায়। সো এই জন্য জাস্ট সিম্পল বিষয়টা যেটা HTTPS মানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা হচ্ছে এরকম সিকিউরড, মানে হচ্ছে তালাবদ্ধ, মানে হচ্ছে সিকিউর থাকবে। আর যদি এটা না থাকে তাহলে বুঝবেন হচ্ছে কোন কোন জায়গায় দেখবেন যে ওয়েবসাইট এরকম তালাবদ্ধ না, তার মানে ওয়েবসাইটের ঝামেলা আছে, গাপলা আছে, বুঝছেন? 2 নম্বর আছে। হ্যাঁ 2 নম্বর। এই যে WP যেটা দেখতে পাচ্ছেন, এই যে WP যেটা দেখছেন, আপনি কি আপনার ওয়েবসাইটটা কি এরকম দেখতে চান? আপনার ওয়েবসাইটে কি এরকম মানুষ যখন ব্রাউজ করবে এরকম দেখতে চান? আমরা তো এটা দেখতে চাই না, এটা কোনো জায়গাতেই থাকে না, রাইট? হ্যাঁ আপনি কি যখন প্রথম আলো ব্রাউজ করেন এরকম দেখেন? আপনারা আওয়াজ দেন না কে? না দেখেন এর স্ল্যাশের পরে কি এরকম WP থাকে এরকম থাকে না। সো মূলত আমাদের যেটা করতে হবে এই জন্য এই WP-টা কি করতে হবে, বাদ দিতে হবে। সো আমরা এটাকে বাদ দিলাম। ক্লিয়ার? ওয়েল, এইবার এই যে সাইট নেম মানে সাইটের নাম, ওয়েবসাইটের নাম কি দিবেন? ধরেন আমি দিলাম হচ্ছে কি মানিক্স ডিজিটাল এরা। আপনারা কি ডিজিটাল মার্কেটিং করতেছেন না গ্রাফিক্স করতেছেন? ডিজিটাল মার্কেটিং। ও আচ্ছা তো এই সাইট নামটা আমি ভাবলাম কেউ আবার ভুলে যাবেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্সের কথা বলবেন। এনিওয়ে, পূজন ভাই কি জানি বলতেছিলেন? বর্তমানে সাইট নামটা একজন পূজন ভাই। হ্যাঁ বলতে সাইট নামটা আমরা দিলাম না মানিক্স ডিজিটাল এর। হ্যাঁ এটা কোথায় দেখা যাবে তখন? আচ্ছা এখানে যে আমার উপরে যেটা দেখতে পাচ্ছেন না, মাই প্রফেশনাল, এই যে মাই প্রফেশনাল আইডেন্টিটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে সাইটের উপরে এরকম থাকবে, ঠিক আছে? যেমন এই যে প্রথম আলো, তারপরে এই যে বাংলা নিউজ দেখতে পাচ্ছেন না, ওইরকম টাইপে সাইট টাইটেল, ঠিক আছে? ক্লিয়ার? ওয়েল, সাইট ডেসক্রিপশনে আপনি বর্ণনা হিসেবে জাস্ট এটা লিখে দিলেন যে গেট অ্যামাজিং সার্ভিসেস ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, ঠিক আছে? এবার আমরা এখানে অ্যাডমিন যেটা দেখতে পাচ্ছি, এই অ্যাডমিনের জায়গায় আমরা লিখলাম হচ্ছে কি মানিক মানকিন।
এখন আমাদের এখানে যে পাসওয়ার্ড, সেটা আমরা যদি পাসওয়ার্ডটা এখানে অটো জেনারেট করতে চাই, এখানে ক্লিক করলে এই যে অটো জেনারেটেড স্ট্রং পাসওয়ার্ড বের হয়ে গেল। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে কি করলাম, জাস্ট আমরা মানিক ভাইয়ের নাম দিয়েই পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করে 2021 এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড বানালাম। তো স্ট্রং শো করছে আমাদের মানিক মানখিন 2021, তারপরে আশ্চর্যবোধক। তারপরে নিচের দিকে এসে আমরা চাইলে এখানেই একটা থিম ইনস্টল করতে পারি, বাট আমরা নিচের দিকে সরাসরি এসে ইনস্টলে ক্লিক করলাম। এবার যদি তাদের সার্ভারে কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে এইটা সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি সার্ভারে কোনো ধরনের সমস্যা নেই, ইনস্টলেশন হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমরা এইবার আপনাদের যে ড্যাশবোর্ড, একজন আমাকে ড্যাশবোর্ডের যে ছবিটা সেটা আমাকে এখানে চ্যাট অপশনে পাঠিয়ে দেন, ড্যাশবোর্ডের ছবিটা। ও প্লাবন ভাই পাঠাইছিলেন। আপনাদের ড্যাশবোর্ডের একটা ছবি এখানে ছবি তুলে পাঠান। আপনারা যে আপলোড দিছিলেন ফাইল, সেটা। আচ্ছা আপনাদের গ্রুপে আমি চলে আসছি, দিতে হবে না, আপনারা একটু স্লো কাজ করেন। এই যে আমরা মাহমুদুল ভাইটা দেখতে পাচ্ছি, রাইট? সবাই দেখতে পাচ্ছি কি? ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে ফাইন। এই ড্যাশবোর্ডটা দেখেন সবাই। এই ড্যাশবোর্ডটা দেখার পরে এইবার আমরা মানিক ভাইয়ের চেয়ে এটা হচ্ছে মেইন ওয়েবসাইট এখন, এবং আমরা মূলত ড্যাশবোর্ডে যাব, মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা মূলত কাজ করব সেই ড্যাশবোর্ডের মতো করে। সো আমরা এখানে ক্লিক করলাম। এই যে এবার মানিক ভাইয়ের ওয়ার্ডপ্রেস যেটা ইনস্টল করলাম সেই ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এবার মিলাই দেখেন মিলে কিনা। উপরেরটা খেয়াল করবেন না, নিচে যেগুলো সব ড্যাশবোর্ডের মধ্যে যা আসছে সব খেয়াল করেন। আসে এক, হ্যাঁ এক, এটার সাথে মিলে হ্যাঁ ঠিক আছে, কোনো ভেজাল নাই, বুঝে গেছি। সো বুঝে যাওয়ার পরে এবার রিল্যাক্সে 10 মিনিট ব্রেক নেবেন, তারপরে ম্যাজিক দেখবেন কিছুক্ষণ পরে। সো টেক 10 মিনিটস ব্রেক এন্ড জয়েন अगेन। ওকে, চিল চিল। হ্যাঁ দেখা যাচ্ছে। সো আমরা ব্রেকের আগে দেখেছিলাম এটা হচ্ছে আমাদের নতুন বানানো একটা ড্যাশবোর্ড। এটা মূলত হচ্ছে মানিক ভাইয়ের যে ডোমেইনের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। আমরা দেখতে পাচ্ছি এই যে manikhin.org, এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। আর একটা আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মূলত কার, এটা হচ্ছে আমাদের মাহমুদুল ভাই। এই ড্যাশবোর্ডটা মূলত তিনি তৈরি করেছেন হচ্ছে জাম ফাইল থেকে। সো দুইটাই কিন্তু দেখতে একই। সো এই ক্ষেত্রে যাদের কিনা এখন ওয়ার্ডপ্রেসের কাজ করার জন্য এখন যাদের হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং নাই, তারা এখানে কাজ করে চেষ্টা করতে পারেন। বাট অনেক সময় সার্ভার ডাউন করবে বা কোনো কিছু ইনস্টল করতে গেলে নিবে না, তখন আপনাকে ব্যাক পোয়াতে হবে। সো এই ক্ষেত্রে বেটার হয় যাদের ডোমেইন হোস্টিং আছে তাদের সাথেও আপনি কোলাবোরেশন করে যদি সাবডোমেইন ক্রিয়েট করে যদি করতে চান, এই ক্ষেত্রে যার ডোমেইন হোস্টিং আছে তার কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে আমি দেখাই দেব কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করেও করা যায়। তবে আমি আগেই বলেছি, কাউকে বিরক্ত করার চেয়ে আপনার নিজের একটা প্রফেশনাল সেক্টর এন্টার করলে এটা অবশ্যই লাগে। সো সেই বিষয়টা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। ওয়েল, এটাই বেস্ট। দাদা ওয়ার্ডপ্রেসে লগইন করতে গেলে তাহলে কোন দেব আইডি পাসওয়ার্ড? আচ্ছা এবার আমরা এখান থেকে লগ আউট করি, তারপরে আমরা প্লাবন ভাই যেটা বলেছি সেটা আমরা সরাসরি এবার প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে? সো আমরা এখানে এই যে পাশে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের এখানে লগ আউট অপশন আছে, মানে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস থেকে এবার লগ আউট করে আমরা এখানে আবার লগ ইন করবো। সো আমরা এখানে ক্লিক করে লগ আউটে ক্লিক করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসে এন্টার করতে গেলে আমাদের কি দিতে হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। এবার আপনারা বলেন, আমি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, এবার আমরা বলি মানিক 2021 না, পাসওয়ার্ডটা মনে আছে কারোর? মনে না থাকলে শেষ।
মানিক মানকিন 2021 800 হ্যাঁ এরকম? হ্যাঁ এরকম। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা লগ ইন করি, কি বলে? unknown username গেল ইউজার নেম কি ঠিক আছে? এরকম ছিল? কই, আমরা কি দিছিলাম মনে আছে কি? কি ব্যাপার, কেউ মনে রাখেন না? ইউজার নেম মনে হয় শুধু মানিক মানকিন ছিল। মানিক মানকিন, তারপরে মানিক মানকিন এটা তো দেওয়া হলো। 21। এই যে কার মনে ছিল বলেন? না কার ব্রেন এত শার্প, কে বলছে? পায়েল বলছে না? পায়েল মনে হয় বলছে। সো পায়েলের ব্রেন খুব শার্প, ব্রিলিয়ান্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, খুবই ব্রিলিয়ান্ট। বলতেই হয়। আচ্ছা, ওয়েল, সো এবার আমরা কিভাবে লগ ইন করতে হয়, লগ আউট করতে হয় সেটা তো জেনে গেলাম এখানে এসে, রাইট? ওয়েল, সো এইবার আমরা যদি এখানে বিভিন্ন ইউজার তৈরি করতে চাই, যেমন আপনাকে ক্লায়েন্ট কিভাবে কাজ করতে দিবে, এখানে ক্লায়েন্ট আপনাকে কিন্তু ওই যে আমাকে যেভাবে মানিক ভাই সি প্যানেলের অ্যাক্সেসটা এভাবে হুবহু দিয়ে দিলেন, এইভাবে কিন্তু ক্লায়েন্ট আপনাকে দেবে না। আর যখন এটা প্রশ্ন আসে যে আপনি বাংলাদেশি, তখন তো আসলে আরো চিন্তার বিষয় যে আপনাকে এটা দেওয়া মানে তো তার পুরো ওয়েবসাইটটা যদি 5টা ওয়েবসাইট থাকে, তাহলে তো আপনি যদি একটা রিসেট মাইরা দেন, সব চলে যাবে ওয়েবসাইটের, তো বিপদ না? সো একটা সি প্যানেলে যদি আপনার অনেকগুলো ওয়েবসাইট থাকে, তাহলে তো সে আপনাকে কোনোভাবেই এটা দিবে না, আপনাকে প্রথমত বিশ্বাস করতে হবে। এই জন্য তারা কি করে, এই জন্য তারা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের ইউজার অ্যাক্সেসটা আপনাকে দেবে। তার মানে আবার এই মেইন ইউজার অ্যাক্সেসটা আবার কোনো কোনো ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে নাও দিতে পারে। কোনো কোনো ক্লায়েন্ট আছে আপনাকে শুধু বলবে যে ইউ নিড টু পোস্ট জাস্ট সাম পোস্ট, এক্ষেত্রে আপনাকে শুধু দিবে যে এডিটর অ্যাক্সেস, কোনো কোনো কিছু জাস্ট এডিট করতে পারবেন, কোনো কোনো জাস্ট পোস্ট করতে পারবেন, মূলত আপনাকে হচ্ছে মেইন এডমিন হিসেবে নাও দিতে পারে। তো এটা কিভাবে করে ক্লায়েন্ট, সেটা কি আমরা দেখতে চাই? হ্যাঁ সো এই ক্ষেত্রে আমাদের ইউজার অ্যাক্সেস আসতে হবে, এটা তো একটু অ্যাডভান্স কাজ। তো এই ইউজার অ্যাক্সেসটা হচ্ছে একটু অ্যাডভান্স কাজ, ক্লায়েন্টের যে বিষয়টা, ক্লায়েন্ট আপনাদেরকে কাজটা দেওয়ার আগে যে বিষয়গুলো করবে সেটা একটু অ্যাডভান্স কাজ। এটা বলতে গেলে আপনার একটু সময় সাপেক্ষ ব্যাপারও, তারপরও আমি এটা দেখাবো একটু পরেই। আপনাদের এর আগে আমি একটু ডিটেলস ওভারভিউ দিতে চাই, এখানে যে বাম পাশে যেগুলো আছে সেটা কিসের জন্য কোনটা কাজ করে সেটা একটু ডিটেলস জেনে নেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজিট সাইট, মানে ডিজিটাল এরা, এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিট সাইট। এই ভিজিট সাইটে আপনি সরাসরি যেতে পারতেন এর আগে, কিভাবে? এই যে এখানে মেইন দেখতে পাচ্ছেন না, এইখানে ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি এখান থেকে যেটা যাইতাম, এই যে এখান থেকে, সেটা এখন এখানে আমরা ওইখান থেকে এই যে এখান থেকে ক্লিক করে সরাসরি এই যে এখানে চলে আসছি, দেখছেন? এটা হচ্ছে মানিক ভাইয়ের ওয়েবসাইট। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের পরে ডেমো যে থিম, সেই ডেমো থিমের মাধ্যমে মূলত এবার আমরা হুবহু দেখতে পাচ্ছি manikmankin.org। ক্লিয়ার? ওয়েল, সো এইটা আমাদের আপাতত লাগছে না, এটা বাদ দিয়ে দিলাম। সো এটাও বাদ দিয়ে দিলাম। তো সি প্যানেলও লাগতেছে না, বাদ দিয়ে দিলাম। এইবার জাস্ট একটা জিনিস রাখলাম যেন সহজে বুঝতে পারেন। সো আমরা যদি কোনোভাবে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, ধরেন আমরা এখানে আসতে চাচ্ছি, সো কিভাবে আসবেন? ধরেন আমি কেটে দিলাম, এবার কিভাবে আসবেন? এবার আপনাকে যেটা মনে রাখতে হবে, আপনার ডোমেইন তো মনে আছে, ঠিক না? মানিক মানকিন .org, এটা তো মনে আছে, এই যে ওয়েবসাইট, এটা তো চালুই আছে ওয়েবসাইট, এই যে সবাই এইভাবে দেখবে ওয়েবসাইটটা। এটা এখন যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে এইভাবে এখন মানুষ দেখতে পাবে, আপনারাও চেক করেন, আপনারা দেখতে পাবেন। কিন্তু এটা ইনস্টল করার আগে কিন্তু কারো কাছে কিন্তু এইভাবে আসতো না, জাস্ট দেখাইতো হচ্ছে দিস ইজ নট ইনস্টলড, এরকম দেখাইতো। সো এক্ষেত্রে এটা এখন সারা পৃথিবীর মানুষ দেখবে যে মানিক মানকিন ভাইয়ের নামে এরকম একটা ওয়েবসাইট, ডেমো একটা ওয়েবসাইট তৈরি হয়ে আছে, মানিকস ডিজিটাল এরা গেট অ্যামেজিং সার্ভিসেস ওয়ার্ল্ড ওয়াইড।
এবার আমরা যদি এখানে এটাকে এডিট অপশনে যেতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এখানে এরকম স্ল্যাশ দিতে হবে, তারপরে wp-admin এরকম দিতে হবে, তারপর এন্টার দিতে হবে। তখন হচ্ছে আপনার এই যে লগইন অপশনে চলে আসছে না, আবার এই যে লগইন অপশন চলে আসছে। সো এবার আপনি এখানে আবার দিবেন মানিক মানখিন, তারপরে মানিক মানখিন 2021। ওয়েল, এবার চলে আসলাম। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? দেখবেন ওয়ার্ডপ্রেসটা কিন্তু খুবই ইজি, জ্ঞানদা বাচ্চারাও কিন্তু পারবে আমি যেভাবে শেখাচ্ছি। এই ক্ষেত্রে যদি কেউ না পারেন, আমি যখন অ্যাসাইনমেন্ট দিব তখন কিন্তু ডাবল অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। একটা বুঝে নাই বললে পরে তখন হচ্ছে 10টা অ্যাসাইনমেন্ট আমি দেবো। সো এই ক্ষেত্রে ভালো করে বুঝে নেবেন এই ক্লাসের সময়। এবার এইটুকু বুঝা মানে হচ্ছে আপনি এখন সহজে আরো সহজ কাজগুলো আরো সহজভাবে করতে পারবেন। এবার আমরা চলে আসি, আমরা জানলাম হচ্ছে এখানে ভিজিট সাইটে আমরা নিউ ট্যাবে ক্লিক করলে এভাবে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। আপনি কাজ করবেন এখানে এবং বারবার এখানে ভিজিট সাইটে ক্লিক করে এইভাবে রাখবেন এবং এখানে কাজ করবেন এবং এখানে এসে এভাবে রিফ্রেশ দিবেন, তখন আপনার কাজগুলো হ্যাঁ রিফ্রেশ দিলে পরে আপনার কাজগুলো এখানে আপডেট হয়ে যাবে। সো আমরা সেটা একটু পরে শিখব। এখানে আমরা চলে আমি ওখানে যা কাজ করি, মানে আমি ওখানে যা কাজ করি এখানে রিফ্রেশ করলেই চলে আসে। ইয়েস আপনি এখানে যা কাজ করবেন এখানে রিফ্রেশ করবেন, এটা এখানে সেভ করার পরে এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে শো করবে এবং এটা পৃথিবীর যে কেউ যে কোনো জায়গা থেকে এইভাবে সার্চ দিয়ে এইভাবে যখন দেখবে তখন ওইটা তারাও সেভাবে দেখতে পাবে। আমি একটু পরে আপনাদেরকেও দেখাবো, আপনারাও চেক করবেন, দেখবেন যে ঠিক হয়ে যাচ্ছে একদম লাইভ। এবার আমরা এই যে ড্যাশবোর্ড যেটা দেখতে পাচ্ছি, এই ড্যাশবোর্ডটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়্যার হাউস। ওয়্যার হাউসে কি করা হয়? মূল যে মালামাল রাখা হয় এবং মালামালগুলো সজ্জিত করে ফাইনালি হচ্ছে এরকম সুন্দর সুসজ্জিত করে ফাইনালি আউটপুটটা বের করা হয়। সো আমরা এখানে কিন্তু ইনপুট করব আর এখানে আউটপুটটা পাবো। ওয়েল, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করার জন্য অপশন, এটা হচ্ছে আমাদের হোম অপশন। এই হোম অপশনটাই বোঝা হচ্ছে এইটা। এখানে আপডেট 1 দেখাচ্ছে কারণ হচ্ছে এখানে পিএইচপি যেটা আছে সেটা আমাদেরকে আপডেট দিতে বলতেছে। সো এই ক্ষেত্রে এটা আমাদের আপডেট দিলেও চলবে, না দিলেও সমস্যা নাই। তবে এটা আমরা কিভাবে আপডেট দিতে হয় এইটা আমরা সবাই একটু রিসার্চ করে নেব। এই ক্ষেত্রে আমি আপনাদের একটা লিঙ্কও দিয়ে দিব কিভাবে আপডেট করতে হয়। এটা 2 মিনিটের বিষয় আপডেট দেওয়ার জন্য। সো এই ক্ষেত্রে আমি এটা আর আপডেট দিচ্ছি না, জাস্ট এখানে যে পোস্ট দেখতে পাচ্ছি আমি এখানে যদি একটা পোস্ট তৈরি করি আমার এখানে এটা দেখাবে। সো আমি এখানে পোস্ট যেটা দেখতে পাচ্ছি অল পোস্ট দেখে আসি একটু কি কি আছে। এখানে কি দেওয়া আছে? হ্যালো ওয়ার্ল্ড আছে না? এই হ্যালো ওয়ার্ল্ডটা এই যে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড। সো এবার আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন অ্যাড নিউ। আপনাদের সাথে ক্লাস করার সময় ক্লায়েন্ট একটু জ্বালাইতেছে আর কি। আগে শিখলাম না কেন? আগে শিখেন নাই কোনো সমস্যা নাই, এখন শিখতেছেন ফার্স্ট শিখে ফেলবেন। আবার রিলোড দে, এত স্লো কাজ করতেছে। ডোমেইন নেম কি চেঞ্জ করা যায়? আচ্ছা, ডোমেইন নেম চেঞ্জ করা যাবে না। এই ক্ষেত্রে আপনার আলাদা করে যে নেমটা চেঞ্জ করতে যাচ্ছেন তখন আলাদা করে আবার পারচেজ করতে হবে। আচ্ছা, অ্যাড অন নেমটা কি হবে? আগের প্রশ্ন। আচ্ছা, অ্যাড অনটা একটা হোস্টিং এর মধ্যে আপনার একই ডোমেইনের মতো করে আরো বিভিন্ন ধরনের একই ধরনের নাম থাকবে, যেটা হচ্ছে আপনার শাখা হিসাবে সাব হিসাবে কাজ করবে না, এরকমই আলাদা করেই আপনি কাজ করাইতে পারবেন। সেটা হচ্ছে অ্যাড অন। ঠিক আছে? ওটা কি আপনার ডোমেইনের মতো হবে? হ্যাঁ ডোমেইনের মতোই হবে। জাস্ট আপনি যেটা হোস্টিং পারচেজ করতেন, প্রত্যেকটা হোস্টিং পারচেজ করলে আপনার যেখানে আলাদা করে 2000 কষ্ট করতে হইতো, তো সেখানে আপনি মূলত একটা হোস্টিং এর মধ্যে 5-6টা ডোমেইন ক্রয় করে আপনি বিভিন্নভাবে ওয়েবসাইট রান করতে পারবেন। এই ক্ষেত্রে সবাই ধরেই নেবে যে আপনি মূলত ওয়েবসাইট হোস্টিং ক্রয় করছেন প্রত্যেকটার জন্য। বাট আপনি সেখানে আপনার বিভিন্ন ধরনের ডোমেইন অর্থাৎ নিজের নামের মতো করে অ্যাড অন যুক্ত করতে পারবেন। এই যে যেটা মানিক ভাই কিনেছি সেখানে 19টা পর্যন্ত যুক্ত করতে পারবেন। ঠিক আছে?
ক্লিয়ার? এই যে যারা প্রশ্ন তাহলে ডোমেইন করতেছেন, যদি হ্যাঁ বলেন। ডোমেইন যদি আমি আমার নিজের নামে কিনি তাহলে কি করতে হবে নাকি ধরেন আপনার নামে আপনি আগে একটা কিনছেন হচ্ছে plavonpalma.com, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন হচ্ছে কি প্লাবন পালমা, এটা একটু লং হয়ে যায়, আমি জাস্ট একটা প্লাবন নামে একটা ডোমেইনের সাথে হচ্ছে একটা অ্যাড অন যুক্ত করতে চাই, তখন আপনি প্লাবন নামে আর একটা, যেভাবে রিসার্চ করে আপনারা ডোমেইন পারচেজ করেছেন ঠিক সেইভাবেই করতে পারবেন, কিন্তু জাস্ট যে ডোমেইন হোস্টিং প্রোভাইড করেছে আপনাকে তাদেরকে জানাতে হবে যে আমি একটা অ্যাড অন যুক্ত করতে চাই। জাস্ট তাদেরকে বললে তারাও ওই নামে আপনাকে এখানে যুক্ত করে দেবে, এবং জাস্ট আপনি তাদেরকে 850 টাকা বা 900 টাকা যেটা যে দাম সেটা পে করলে পরে তারা যুক্ত করে দিচ্ছে। ক্লিয়ার? আর মানে আমি যে কিনলাম org তাহলে আমি যদি ডটকম কিনতে চাই পাবো না? হ্যাঁ, এখানে শুধু org কিনতে হবে। অ্যাড অনের ক্ষেত্রে যুক্ত করতে পারবেন। হ্যাঁ, ইয়েস। ওকে, ওয়েল, এই যে সুন্দর সুন্দর প্রশ্ন, যাদের যাদের এরকম প্রশ্ন রাইজ হয় অবশ্যই প্রশ্ন করবে। ওয়েল, আমরা এখানে একটা অ্যাড পোস্ট করতে চাচ্ছিলাম, মানে নতুন একটা পোস্ট অ্যাড করতে চাচ্ছিলাম। ধরেন আমি এখানে লিখে দিলাম ওয়েলকাম অল। আপনি যদি এখানে আরো কিছু লিখতে চান, ধরেন আমি এখান থেকে ডামি টেক্সট নিয়ে আসি, ডামি টেক্সট, কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল না? আপনি যদি এখানে আরো বিভিন্ন ধরনের ছবি যদি যুক্ত করতে চান, ধরেন এখানে আপনি ছবি যুক্ত করতে চান, এখানে আপনি যদি ছবি যুক্ত করতে চান, এখান থেকে ইমেজে গিয়ে সরাসরি আপলোড অপশনে গিয়েও ছবি আপলোড করতে পারবেন। ধরেন আমি এটাকে ক্লিক করে ওপেন দিয়ে দিলাম, তো আপলোড হয়ে গেল। সো এবার আমি এটাকে পাবলিশ করে দিলাম, পাবলিশ, এভাবে পাবলিশ করতে হবে। পাবলিশ করার পরে এটা যখন পাবলিশ হয়ে যাবে তখন আপনি এটাকে একটু রিলোড দিয়ে দেখবেন। আচ্ছা, নেট স্লো কাজ করতেছে না, হয়তো বা সার্ভার স্লো কাজ করতেছে। ওয়েল, আমাদের এটা পাবলিশ হয়ে গেছে না, পোস্ট পাবলিশ দেখাচ্ছি না, এই যে ওয়েলকাম অল ইজ নাও লাইভ। তো এটাকে এবার আপনি এখানে যেটা আছে এটাকে একটু রিফ্রেশ দেন, আসছে ওয়েলকাম অল আসছে? ছবিটা কোথায় গেল? আচ্ছা, এই যে কন্টিনিউতে ক্লিক করে দেখি ছবিটা এবার চলে আসবে, আসছে? আসছে। মজার বিষয় না? খুব ইন্টারেস্টিং না? জি বাবা। আবার দেখেন, ডিজিটাল মার্কেটিং শিক্ষা আবার কেউ ওয়েব ডিজাইন আগে শিখালোই বলবেন না। না, তবে মনে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং শেখার সাথে সাথে অন্যান্য গ্রাফিক্স বা ওয়েব ডিজাইন এগুলো জানা থাকলে মনে হয় ভালো হবে, যে আমি আমার কাছে যদি কোনো একটা কাজ আসে তাহলে আমি আবার আরেকজনের কাছে আমার যাইতে হবে না, রাইট, যে আমি নিজে স্বয়ং সম্পূর্ণ হব, এটা মনে হয় ভালো হয়। তাহলে আবার আরেকজনের কাছে যাইতে হবে। রাইট, রাইট। এই বিষয়টাই অনেকেই যখন অনুধাবন করে তখন হচ্ছে বুদ্ধিমানের কাজ করে শিখে নেয়। মূলত আমি যেটা করেছি, তা আমি তো প্রথমে গ্রাফিক ডিজাইনে কাজ শুরু করেছি জীবনে, ঠিক আছে? তো গ্রাফিক শেখার পরে দেখলাম যে কোনো ক্লায়েন্ট আমাকে অফার করতেছে হচ্ছে, আমি গ্রাফিক্সের প্রজেক্ট শেষ করলাম $100 দিয়ে। তো একটা ক্লায়েন্ট আমাকে অফার করে যে আমার জন্য একটা ওয়েবসাইট লাগবে। আমি বললাম যে বাজেট কত? সে বলতেছে $500। আমি বলি যে ভাই ভাই একটু ওয়েট করেন, আমি একটু, আমার পার্টনার আছে তো, আলাপ আলোচনা করে দিই। তো আমার তো নাই আসলে কেউ, যে কার সাথে আলাপ করবো, আমি তো পরিচিত জানি না ওই সময়ে। তখন আমি বললাম যে কত সময় আছে? তো সে বলে যে আমার এত তাড়াহুড়া নাই, আমার 1 মাসের মধ্যে দিলে চলবে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে 1 মাসে তো সম্ভব না কোনোভাবেই একটা ওয়েব ডিজাইন প্রফেশনালি শেখা। তখন আমি ক্লায়েন্টকে বললাম যে এটা কি 1 মাসের মধ্যেই এত আর্জেন্ট? তো সেই ক্লায়েন্ট বলতেছে যে আমাদের আসলে কোম্পানি স্টার্ট আপ শুরু হচ্ছে, তো সো ওয়েবসাইটটা হচ্ছে জরুরি, তো মনে হয় 2 মাস হইলেও চলবে। তখন আমি কয়েকজনের সাথে কথা বললাম, তো সবাই আমাকে বলতেছে যে $300 হইলেও হবে। তো ক্লায়েন্ট আমাকে অফার করতেছে $500। তখন আমি প্রথম ম্যানেজ করলাম হচ্ছে কি একজনকে হায়ার করে ফেললাম, আমি $200টা আমার পকেটে নিয়ে নিলাম এবং $300 আরেকজন যে চাইছে আমার কাছে আমি তাকে দিয়ে দিলাম। তো আমি দেখলাম যে বাহ, এত সহজে ফ্রিল্যান্সিংটা ম্যানেজ করে আমি এত পেয়ে গেলাম $200, মানে 10 দিনের মধ্যে কাজ শেষ করে দিছে আর একজন যাকে আমি কাজ দিছি। তো ফাইনালি আমি দেখলাম যে এইভাবেও তো কাজ করানো যায়। তাহলে ক্লায়েন্টের সাথে তো আমাকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাকে বুঝতে হবে যে এটা কিভাবে কাজ করে। ক্লায়েন্টকে আমাকে ব্রিফিং দিতে হবে, তো আসলে ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করে দেব। এইটার জন্য আমি শেখা শুরু করলাম।
যখন শেখা শুরু করলাম তখন আরো এরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট অফার আসতেছে। তখন আমি যাদেরকে হায়ার করতাম, যাদেরকে মানে আমার আলাদা করে অর্ধেকেরও বেশি দিতে হতো, তখন আমি নিজেই ভালো করে শিখলাম এবং তখন ওই 500 থেকে 1000, 1200, 1500 আমি মাঝে মাঝে শেয়ার করে দেখবেন আপনারা ওয়েবসাইট রিলেটেড প্রজেক্টগুলো, আপনারা সাকসেস গ্রুপে আমার পোস্ট দেখলে পরে দেখবেন। তো সেখানে আমি তখন ওয়েবসাইটের কাজও করা শুরু করলাম। তো তখন আবার যখন আমার প্রায় 2 বছরের মতো যাত্রা এই সেক্টরে, তখন আমি দেখলাম যে অনেকেই বলে হচ্ছে কি তাদের ওয়েবসাইটটা প্রমোশন করতে চায়, ওয়েবসাইটের র্যাঙ্কিং এ নিয়ে আসতে চায়, আবার অনেকেই বলা হচ্ছে কি তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চায়। তো আসলে বেসিক্যালি একজন তো আসলে অনেকগুলো কাজ প্রথমে তো ভাবতাম যে করতে পারে না, যেমন অনেকেই বলতো যে আসলে এটা সম্ভব না। কিন্তু যখন আপনি একটা বিষয়ে দক্ষ হয়ে যাবেন, যেমন আপনাদের মধ্যে এখানে 2 জন গ্রাফিক ডিজাইনের মধ্যে বস আছেন, তো তাদের ডিজাইনগুলো আপনারা দেখলে পরে বুঝবেন যে কি ওয়াও হয়। বিশেষভাবে প্লাবন ভাই আছেন এবং দিমোশ ভাই আছেন, এরা হচ্ছে এখন ইন্টারন্যাশনাল ক্যাটাগরির ডিজাইনার। তো তারা কিন্তু ওইটা এখন পারে। সো এক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং তারা এখন শিখতেছে, তারা কিন্তু ভালো করতেছে। সো এর মানে এই না যে একজন একটা ডিজাইন বা একটা স্কিল নিয়েই জীবনভর কাজ করবে। মানিক ভাই যেটা বলেছেন, আমাদের বাস্তবিক জীবনে কিন্তু আমাদের অনেক স্কিল থাকে। একজন যে ভালো গান পারে সে কিন্তু ভালো নাচও পারে, এরকম আছে। একজন যে ভালো বক্তৃতা দিতে পারে সে ডিবেট করতে গেলে সে শ্রেষ্ঠ বক্তাও হয়। আবার সে কবিতা আবৃত্তিও পারে। তো একজনে কিন্তু অনেক গুণ থাকে। সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে না এটা আসলে দরকারি, তখন আপনারা এইভাবে ফোকাসড হতে পারবেন। কিন্তু যেটা শিখছেন সেটা এমনভাবে শিখতে হবে যেন এইটা পারফেক্টলি আগে শিখে রাখা যায়। যেমন আপনাদের মধ্যে গ্রাফিক শেখার পরে প্লাবন ভাই ডিজিটাল মার্কেটিং করতে করতে আবার ওয়েব ডেভেলপমেন্টে এডমিশন নিয়ে ফেলছে, জানি না আসলে কে তাকে তাগাদা দিছে, চটপট করে ফেলছে। তো বেসিক্যালি আসলে প্রত্যেকটা হচ্ছে একটার সাথে আরেকটা জড়িত আছে। প্লাবন ভাই তো মনে হচ্ছে যে বলতেছে যে কি মা দুর্গা নাকি, মানে 10টা হাত আছে। এটারই চিন্তা। বোর করে করে বোর করে 7টা লাগবে। প্লাবন স্কিল দিতে হবে, শিখতে এটা হবে, সব হচ্ছে কি, শিখতে হবে। ভেরি গুড। যারা পারে তারা পারে, আবার কেউ কেউ আছে একই সাথে 2টা 3টা করতে গিয়ে মিক্স আপ করে ফেলে, তখন হচ্ছে কি একটাও করা হয় না। তো এক্ষেত্রে একটাও করা হয় না। যাদের দ্বারা সম্ভব তারা এটা করতে পারে, কিন্তু যদি এক্সট্রা প্রেসার মনে হয় তখন হচ্ছে কি স্টেপ বাই স্টেপ যাওয়াটা হচ্ছে বেটার। তবে মানিক ভাই যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে প্রত্যেকবারই আপনি যখন ভালো একটা ক্লায়েন্ট পেয়ে যাবেন, তখন ক্লায়েন্ট আপনাকে তার প্রতিষ্ঠানের যাবতীয় সকল ধরনের প্রজেক্ট দিতে চাইবে। ধরেন মানিক ভাইয়ের প্রমীর ভাইকে পছন্দ হইলো, এই ছেলেটা নাদুস নুদুস হ্যান্ডসাম, দেখতে শুনতে ভালো, কথাবার্তা খুব ভালো বলে। তো একটা লোগো ডিজাইন করানোর পরে এত সুন্দর ভালো ব্যবহার করলো, মানিক ভাই বললো যে আপনি আর কি কি পারেন। প্রমীর চিন্তা করলো যে যেটা পারি না এটাও কমো নাকি, যেহেতু জিজ্ঞেস করতেছে, যেহেতু ডিজিটাল মার্কেটার ম্যানেজ তো করে নিতে পারি। সো মানিক ভাইকে সে বললো যে আপনার জন্য যদি ডিজিটাল মার্কেটিং লাগে, ওয়েব যদি লাগে, আমি আছি। তো মানিক ভাই কিন্তু এটাই চাইতেছিল। তো মানিক ভাই তাকে বললেন যে ওকে ফাইন, আমার একটা ওয়েবসাইট লাগবে, আপনি কি করতে পারবেন? তো প্রমীর ভাই বলল যে হ্যাঁ দাদা, অবশ্যই আমি করতে পারবো, আপনি বলেন আপনার কত সময়ের মধ্যে লাগবে, ডিউরেশন কেমন এবং বাজেট কেমন। তো ফাইনালি এভাবে ডিল হয়ে গেল। ফাইনালি এরপরে এই প্রজেক্ট প্রমোশনের কাজ, অমুক সমুক কাজ এভাবে আসে। তা আমার একটা ক্লায়েন্ট আমেরিকা থেকে আমাকে সরাসরি নিউ জার্সিতে আহ্বান করছে যে আপনি সরাসরি আমাদের কোম্পানিতে চলে আসেন, আমরা ভিসা টিসা পাঠাই দেই। তো সে আমার সাথে 29টা প্রজেক্টের কাজ করছে এবং সে তার প্রত্যেকটা প্রজেক্টে আমাকে রেটটা একটু বেশি বেশি দিত এবং সে স্যাটিসফাইড হওয়ার কারণে সবসময় বলতো যে আপনার সাথে কাজ করে আমরা সন্তুষ্ট, আপনার কমিউনিকেশন ভালো, আপনি চলে আসেন, আমরা কি পাঠাই দিব। তো এইভাবে একটা পর্যায়ে প্রায় 20টার মতো প্রজেক্ট যখন শেষ হয়ে গেছে, তো সে হচ্ছে প্রায় সময় মজা করে বলতো নাকি এমনি বলতো, তো সে প্রায় বলতো তা আপনি কখন আসতেছেন, কখন পাঠাবো। তা বললাম যে আগে কাজের কথা বলেন, আগে কাজ করি। তো এই যে আমার কাজের প্রতি ভালোবাসার জন্য সে আরো বেশি আমাকে বলতো যে কবে আসবেন। তা আমি আবার সব সময় লাইনে থাকতাম যে কাজ করতে হবে। এইভাবে যখন প্রায় 20 থেকে 25টা কাজ শেষ করলাম, তখন আমি এই যে মানিক ভাই এখন যেখানে আছে, কক্সেস বাজারে আছে। তো আমি কক্সেস বাজারে ঘুরতে গেছি আমার টিমমেটদেরকে নিয়ে, যাদেরকে দিয়ে আমি কাজ করা, আমার সাথে যারা কাজ করে, যাদেরকে ডিরেকশন দিয়ে কাজ করায়। তো তাদের সাথে ঘুরতেছি, খাইতেছি, প্রজেক্টটা বড় আসছে। তো ক্লায়েন্টকে বলতেছে যে আমার 1 সপ্তাহ সময় লাগবে আপনার জন্য বাকি কাজগুলো করে দেওয়ার জন্য। আসতেছি যখন গাড়িতে, তখন সে জিজ্ঞেস করতেছে আপনার ট্যুর কি শেষ হয় নাই? বললাম যে শেষ, কালকে পেয়ে যাবেন প্রজেক্টটা। তো ট্যুর থেকে এসে তো ঘুম ধরছে ভালোই, তো ঘুমাইলাম।
তো ক্লায়েন্ট বলতেছে যে আমার তো জরুরি আজকে হচ্ছে আমার মিটিং এ বসবে আমরা সবাই 10 জন আমরা মিটিং এ বসবো আমার পার্টনার গুলা নিয়ে, তো আমার প্রজেক্টটা আজকের মধ্যে যদি না হয় আমার এখানে হাজার হাজার ডলার মিস হয়ে যাবে। তা আমি বললাম যে ভাই আমার তো ঘুমই শেষ হয় নাই, ঘুম শেষ হয় না তো, কক্সবাজার ঘুরতে গেলে ঘুম শেষ হয় না তো। তো তারপরে যেটা হলো সেটা তো বুঝতেই পাচ্ছেন, তো সেটার বাকি অংশটা পরে, গল্প বললে তো শেষ হয়ে যাবে না। সো এই ক্ষেত্রে আমরা কাজে চলে আসি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা এভাবে পোস্ট ক্রিয়েট করলাম। তো এইভাবে আমরা আমাদের পোস্টগুলো ক্রিয়েট করতে পারি। এবার আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। দেখেন এখানে অ্যাড নিউতে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম অলটাও চলে আসছে। পরবর্তীতে এডিট করতে চাইলে এখানে আমরা এডিট করতে পারবো, যেমন এডিট অপশনে আসলে এডিট করা যাবে। এই যে এইভাবে এখানে এসে আপনি যদি এখানে এডিট করতে চান, এখান থেকে যেখানে এডিট করতে চান জাস্ট এখানে ধরেন এডিট করতে চান, প্রমীর বর্মন লিখে দিলাম, বর্মন ইজ আ সিম্পলি ডামি টেক্সট, তারপরে আবার আপডেট দিয়ে দিবেন। এভাবে এডিট করবেন। তারপরে এখানে দিয়ে দেখেন লরেন ইপসনের জায়গায় আবার প্রমীর বর্মন চলে আসছে, দেখছেন? লাইভ সবাই দেখতে পাচ্ছে, এইভাবে লাইভ দেখতে পারবেন। ক্লিয়ার সবাই? ইয়েস। ওকে, সো এটা আমরা আপডেট দিয়ে দিলাম। এভাবে আমরা পোস্ট করতে পারি। তা আমরা উল্টাপাল্টা এখন কাজ শিখতেছি, পোস্ট করা কিভাবে শিখতেছি, পরে অর্গানাইজ শিখবো কিভাবে অর্গানাইজ করবো আমরা। সো আমরা এইভাবে অল পোস্ট দেখলাম, এখানে এখন অল পোস্ট অ্যাড নিউ আমরা এইভাবে ক্লিক করলাম। আর ক্যাটাগরি হচ্ছে মূলত অনেকগুলো যখন পোস্ট থাকবে সেটাকে আপনি নিজের মতো করে ক্যাটাগরাইজ করে নিতে পারবেন। এটা ধরেন হচ্ছে কি প্রথম আলো যদি আমরা দেখি, যেমন এইগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরিতে আছে, যেমন সর্বশেষ ক্যাটাগরিতে একটা আছে, একটা এটাকে বলা হচ্ছে হোম বাটন, হোম অপশন। এখানে হচ্ছে তাদের এই হোম অপশন বলা, আমরা যেটা বললাম হচ্ছে মেনু অপশন বলে, মেনু বার। এই মেনু বারের মধ্যে ক্যাটাগরি, বিভিন্ন ধরনের ক্যাটাগরি, সর্বশেষ ক্যাটাগরি, বিশেষ সংবাদ ক্যাটাগরি, রাজনীতি ক্যাটাগরি, করোনা ভাইরাস ক্যাটাগরি, এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি যেটা আছে সেটা আমরা অনেকগুলো এরকম পোস্ট ক্রিয়েট করে ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করতে পারি। তো এই ক্যাটাগরি অপশনে ক্লিক করলে পরে আমরা ক্যাটাগরিটাকেও আলাদা করে আমরা ক্যাটাগরির নাম দিতে পারি এখানে। তারপরে আমরা এখানে মূলত সেই পোস্টগুলো আমরা এখানে সিলেক্ট করে রাখতে পারি। ক্লিয়ার সবাই? হ্যাঁ। ওয়েল, এবার আমরা আসি মিডিয়া অপশন। আচ্ছা, মোস্ট প্রবাবলি আজকে তাদের ওয়েব সার্ভারটা একটু স্লো। আচ্ছা, আমরা মিডিয়া অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি এখানে একটা ছবি কিন্তু আপলোড করা আছে। আমরা কিন্তু অন্যভাবে এটা আপলোড করেছিলাম, রাইট? সো আপনি আপনার পছন্দ মতো, ইচ্ছা মতো এখানে যে কোনো ধরনের মিডিয়া আপলোড করে রাখতে পারবেন, যে কোনো ধরনের ছবি আপলোড করে রাখতে পারবেন পরবর্তী পারপাসে। এখান থেকে নিয়ে নিয়ে আপনার যে কোনো মানে ওই পোস্টগুলোতে আপনি অ্যাটাচ করতে পারবেন মিডিয়া থেকে। সো আপনি এখানে সরাসরি অ্যাড নিউতে ক্লিক করলে এই যে সিলেক্ট ফাইলে গিয়ে এখানে আপলোড করে দিতে পারবেন। এখানে দেখেন সর্বোচ্চ তারা কত 256, মানে 256 এমবির বেশি আপলোড করতে পারবেন না। সো 256 এমবি পর্যন্ত আপলোড করতে পারবেন। কারণ ওপেনে ক্লিক করে আমি এটাকে আপলোড দিয়ে দিচ্ছি, যে আপলোড। এটা শো করবে না আপনার ওয়েবসাইটে? এটা ওয়েবসাইটে শো করবে না, এটা ওয়েবসাইটে শো করবে না, শুধু মিডিয়া অপশনে থাকবে, ঠিক আছে? এই যে সুন্দর একটা প্রশ্ন করেছেন। সো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই যে এইভাবে আমি যেটা আসলাম, এরপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এটা এসইওর ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা অন পেজ অপটিমাইজেশন আমরা বলি। এই অন পেজের ক্ষেত্রে আপনার অল্টারনেটিভ টেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে অল্টার টেক্সট বলা হয়। কি বলা হয়? অল্টার টেক্সট বলা হয়। সেটাকে আমরা অল্টারনেটিভ টেক্সট হিসেবে যদি এইটার যদি আমি নামকরণ করি এই পেজের, তাহলে এইটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ যখন মানুষ আপনার এই কন্টেন্টটা যদি না পায়, এই ছবিটার নামকরণ হিসেবে এই ছবিটাকে খুঁজে পাবে। ধরেন লিখলাম ওয়েব ডেভেলপমেন্ট নীতি, তখন মানুষ যখনই খুঁজবে ওয়েব ডেভেলপমেন্ট নীতি, তখন এই ছবিটা চলে আসবে। কন্টেন্টটা না পাইলেও তখন এইভাবে চলে আসবে। তো এইভাবে টাইটেলটা গুরুত্বপূর্ণ না, কিন্তু অল্টার টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। তো যখন আমি আরো এসইওটা দেখাবো প্র্যাকটিক্যালি, তখন এই বিষয়টা আবারও আমি বলবো। সো সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন, ঠিক আছে? ক্লিয়ার?
এই যে আপলোড করে দিলাম। ওকে, ক্লিয়ার? ওয়েল, সো আমরা এখানে মিডিয়া লাইব্রেরিতে এই ছবিগুলো যুক্ত থাকবে, এটা দেখতে পেলাম। লাইব্রেরি হচ্ছে মূলত এখানে কয়টা ছবি আছে এগুলো দেখাবে, শো করবে। ক্লিয়ার সবাই? ওয়েল, এবার চলে আসছে পেজেস। এখানে আমরা পেজেস যেগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে মূলত আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন পেজ ক্রিয়েট যেটা করব সেটা হচ্ছে আমরা হোম মেনু, তারপরে হচ্ছে কল অপশন, বাটন অপশন, এরকম বিভিন্ন ধরনের আমরা অপশন বানাতে পারবো। তো এক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে মেনু। সো যেমন আমরা কি দেখতে পাই, যেমন আমার নকরেক আইটি ইনস্টিটিউট ওয়েবসাইটে যদি আমরা যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি হোম, কোর্সেস, অ্যাবাউট, সাকসেস স্টোরি, ব্লগ, ফ্রি কোর্সেস, ইভেন্টস এটসেট্রা, এগুলো আমরা হোম মেনু এবং এই যে মেনু অপশন যেটা দেখতে পাচ্ছি না, এই দেখতে পাচ্ছি। মেনু অপশনগুলো মূলত আমরা ক্রিয়েট করব হচ্ছে মূলত এই পেজেস থেকে। ধরেন আমরা এখানে একটা ক্রিয়েট করি, এর আগে দেখেন কিছু আছে কিনা এখানে। কিছু আছে এখানে, কোনো মেনু আছে? না কিছু নাই। নাই। সো আমরা এখান থেকে শিখে যাব, এই যে অল পেজেসে গিয়ে দেখি কি কি আছে। স্যাম্পল পেজ নামে একটা অপশন আছে, দেখেন এই যে স্যাম্পল পেজ। ধরেন এটা আমার দরকার নাই, এটাও দরকার নাই, তো আমি এটাকে এইভাবে ক্লিক করে নিচে এসে এই যে একসাথে মুভ টু ট্রাস্ট বাদ দিয়ে দিলাম একবারে, শেষ। আর কিচ্ছু নাই। দেখেন তো কি আছে নিচের দিকে, হচ্ছে আমাদের স্যাম্পল যে অপশনটা ছিল সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি, আর নাই এখানে, নিচে ছিল সেটা আর নাই। সো এইবার আমরা এখন এখান থেকে অল পেজেসে ক্লিক করলে দেখতে পাচ্ছি আর কিচ্ছু নাই। সো এবার আমরা এখানে নতুন করে ক্রিয়েট করব অ্যাড নিউ থেকে। এবার আমরা এখানে ধরেন লিখলাম হচ্ছে হোম মেনু, হোম শুধু লিখলাম। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি হোম, হোমে ক্লিক করে পাবলিশ দিলাম, পাবলিশ। এবার এখানে একটু রিফ্রেশ দেন। লাইভ। আচ্ছা, আমাদের এখানে হোমটা আসছে না কারণ আমরা এখানে হচ্ছে মূলত এটাকে মেনু অপশনে যুক্ত করি নাই। সো আমাদের এইভাবে মূলত হচ্ছে ক্রিয়েট করার পরে এখানে অ্যাপিয়ারেন্স থেকে এসে এখানে মেনু অপশনে যুক্ত করতে হবে। সো আমরা আগে আপাতত এইভাবে ক্রিয়েট করতে থাকি। হোমের পরে আমরা কি কি থাকে ওয়েবসাইটে বলেন তো? এখানে দেখেন তো, হোম, অ্যাবাউট আস, বিভিন্ন কোম্পানির জন্য, সার্ভিসেস, কন্টাক্ট, এগুলো থাকে না, আওয়ার সার্ভিসেস। এই যে দুইটা ক্রিয়েট করলাম, আবার ক্রিয়েট করি কন্টাক্ট আস। সবাই বুঝতেছেন তো? কি কি দিলাম? আওয়ার সার্ভিসেস, কন্টাক্ট আস, হোম, কন্টাক্ট আস, অ্যাবাউট আস দিছি, গ্যালারি থাকতে পারে। অ্যাবাউট আস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, হোম, আওয়ার সার্ভিসেস, ইমেজ বা কন্টাক্ট কি বলে, গ্যালারি। গ্যালারি। আচ্ছা, এরকম আপনারা তো এখন ক্রিয়েট করতে পারবেন, রাইট? সো আমরা এখানে রিফ্রেশ দিলাম কিন্তু এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে আমরা এখানে এটাকে মেনু অপশনে যুক্ত করতে হবে। সো আমরা এই যে অ্যাপিয়ারেন্স যে অপশন দেখতে পাচ্ছেন না, অ্যাপিয়ারেন্স থেকে সরাসরি যে মেনু অপশনে আসতে হবে। তো আমরা স্কিপ করে দিচ্ছি, এই যে এটা মেনুতে চলে আসবেন। মেনুতে আসার পরে আমাদের এখানে একটা মেইন মেনু হিসেবে ক্রিয়েট করতে হবে, মেইন মেনু। তারপর সব টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপরে ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন। এবার এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যেটা, এগুলো সব যুক্ত করতে হবে। সো এই যে এগুলো আমি সব যুক্ত করে দিলাম। যুক্ত করে আমি এবার অ্যাড টু মেনুতে ক্লিক করে দেব। ঠিক আছে, চলে আসছে। এবার মেনুতে ক্লিক করেন। সেভ করছেন, সেভ করছেন, সেভ করছেন তো না? এবার এইখানে রিফ্রেশ দেই, আসছে? মজা লাগতেছে? আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যেমন আমার হোমটা লাস্টে চলে গেছে,
রাইট রাইট রাইট, এটা ভেরি গুড হ্যাঁ কোশ্চেন। কে মানে করছে? এটা সিকোয়েন্সটা তোমার মানিক ভাই, ভেরি গুড এরা কোশ্চেন। এইগুলো হচ্ছে ইন্টেলিজেন্ট প্রশ্ন। ওয়েল, এই যে বিষয়গুলো মানুষের মনের মধ্যে থাকে কিন্তু কেউ চুপচাপ থাকে, কেউ বলে। এটা হচ্ছে না বললে কিন্তু আসলে বোঝা যায় না আসলে, বুঝছেন? এইভাবে বলতে হবে। সো এই হোমটা আমরা প্রথমে রাখতে চাই, তারপর হোমের পরে আসে হচ্ছে আওয়ার সার্ভিসেস, তারপরে আসে হচ্ছে অ্যাবাউট আস, তারপরে ধরেন গ্যালারি, তারপরে কন্ট্যাক্ট আস। সো এই ক্ষেত্রে আমাদের এটা অর্গানাইজ করতে হবে, এখানে এসে আমাদের এখানে অর্গানাইজ করতে হবে। দেখেন কত সহজে অর্গানাইজ করা যায়। দেখেন হোমটাকে এইভাবে ধরে আমরা উপরে নিয়ে আসলাম, সবার উপরে, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে আসলাম হচ্ছে আওয়ার সার্ভিসেস, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। তারপরে ধরেন হচ্ছে অ্যাবাউট আস দিলাম, তারপরে দিলাম গ্যালারি, তারপরে কন্ট্যাক্ট আস, তারপরে আবার সেভ মেনুতে দিলেন। এবার আবার রিফ্রেশ দেন দেখি, আসছে? চমৎকার। ওয়েল, এবার দেখেন সাব মেনু কিভাবে করতে হয়। এই যে কোর্সেস ক্লিক করলে পরে অনেকগুলো অপশন আসে না? আসে? হ্যাঁ তো এভাবে করতে ইচ্ছা হয় না? ধরেন হ্যাঁ অবশ্যই। আওয়ার সার্ভিসেস, এই আওয়ার সার্ভিস সেকশনে আপনি এগুলো সব যুক্ত করতে চান। সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে আবার এই যে অ্যাড পেজ করেছিলেন না, এখানে অ্যাড পেজ, এই যে পেজ, এখানে আসতে হবে। এখানে এসে আবার অ্যাড নিতে ক্লিক করতে হবে। এখানে এসে আপনি আওয়ার সার্ভিসেস এর জায়গায় দিলেন হচ্ছে ধরেন গ্রাফিক ডিজাইন, একটা পাবলিশ দিয়ে দিলাম। তারপরে আপনি আবার দেন ওয়েব ডিজাইন, তারপরে দেন আরো ডিজিটাল মার্কেটিং। আপাতত তিনটা দিয়ে দেখায় নাকি আরো অ্যাড করব? আপনারা তো জানেন এখন কিভাবে করতে হবে না? কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা তো জানেন, জাস্ট কিভাবে যুক্ত করতে হবে সেটা এবার জেনে যান। ওয়েল, এবার আমরা আবার মেনু অপশন যেখানে আসছিলাম সেখানে আবার চলে আসি, যে মেনুতে চলে আসলাম। এবার দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং, ওয়েব, গ্রাফিক ডিজাইন চলে আসছে না? এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটা ক্লিক না করলেও আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক চলে আসছে। কেন আসছে জানেন? এই যে এখানে লেখা আছে কি, অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু, মানে এখান থেকে যাই ক্রিয়েট হবে অটোমেটিক্যালি এখানে অ্যাড করার কথা আমরা টিক চিহ্ন দিয়েছি বলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এবার এইটা তো মেইন মেনু হিসেবে চলে আসছে না? দেখেন এই যে মেইন মেনু হিসেবে চলে আসছে। যদি সেভ দেন দেখেন যে মেইন মেনু হিসেবে চলে আসছে। এখানে ওটা সেভ হওয়ার সাথে সাথে দেখবেন যে মেইন মেনু হিসেবে চলে আসছে। দেখেন চলে আসছে মেইন মেনু হিসেবে আসছে। কিন্তু আপনি তো গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এটা চাচ্ছিলেন কোথায়? এই আওয়ার সার্ভিসেস এর নিচে থাকবে, রাইট? আমার সার্ভিসের ভিতরে। রাইট রাইট। ওয়েল, এই ক্ষেত্রে কি করতে হবে? গ্রাফিক ডিজাইনটাকে ধরে আওয়ার সার্ভিসেস এর একটু সাইড রাখবেন, এই যে একটু সাইড করবেন, এইভাবে সাইড করে রাখবেন। তারপরে এবার সেভ দেন। সেভ দেওয়ার পরে এবার রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখবেন যে আওয়ার সার্ভিসেস এর নিচে চলে আসছে, এটা আবার উপরে চলে আসছে। এই যে দেখছেন ওয়ার্ডপ্রেস যে কি মজার জিনিস, এত ইন্টারেস্টিং জিনিস। একটা ক্লিক সার্ভিসেসে আমি অ্যাড করলাম সার্ভিসেস, এখন আমার যে কোন কোন সার্ভিসগুলো আছে ওই জিনিসগুলো তো আমরা তো এখানে কন্টেন্টগুলো আমাদের রাইট, ভেরি গুড কোশ্চেন। সেটা দেখাইতে গেলে তো রাত হয়ে যাবে আরো বেশি, এই জন্য আমি দেখাচ্ছিলাম না। আবার এখানে এই যে সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন, ঠিক আছে? তো এই যে ড্যাশবোর্ডে এসে এখান থেকে আপনার যে পেজ ক্রিয়েট করেছিলেন না, পেজেস, অল পেজেস আসবেন। এখানে এসে আপনার ওইটা দেখবেন এখন কোথায়, গ্রাফিক ডিজাইন, এখানে এই যে এডিট অপশন আছে না, এডিট অপশনে আসবেন। আপনার উপরে হচ্ছে টাইটেল, কিন্তু নিচে যেটা ডেসক্রিপশন বক্স সেটা তো ফাঁকা আছে। এই যে এটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এই যে ফাঁকা আছে না এখানে, এই ফাঁকা জায়গায় এবার আপনি এই যে এখান থেকে ধরেন গ্রাফিক ডিজাইনের যে ডিটেলসটা আছে আমি এখান থেকে নিয়ে ওখানে দিয়ে দিই, তাহলে বুঝে যাবেন যে কিভাবে দিতে হবে। ছবিটা তো যুক্ত করা তো ওই সময় দেখলেন, তাই না? আচ্ছা, কপি করলাম, তারপরে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়েছি। ওকে,
এই যে ফন্ট আইকন যেগুলো বড় বড় আসছে এগুলো বাদ দিয়ে দিবেন। এখান থেকে স্পেস বাটন থেকে মানে ক্লিক করার পরে কিবোর্ড থেকে স্পেস বাটনে টিক চিহ্ন দিবেন, চলে যাবে। ঠিক আছে, চলে যাবে। অনেকগুলো ফন্ট আইকন আছে, এগুলো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এভাবে কপি করলে সাপোর্ট করে না। এবার ওকে। সো আপনি সব সময় কি করবেন, টাইটেলের পর পর হচ্ছে ছবি যুক্ত করবেন যেন ছবিটা একটু বড় শো করে। সো এখানে শো করতে পারেন, অথবা এখানে এসে ফিচার্ড অপশন আসে, অপশন এখানে ফিচার্ড অপশন একটা আছে, এই যে ফিচার্ড ইমেজ অপশন আছে। ঠিক আছে, আচ্ছা এটা আমি দেখাচ্ছি ব্রেকের পরে, এখন কেটে যাবে। সো আমার মনে হয় আপনারা মজা পাচ্ছেন, এটা যে এত ইন্টারেস্টিং সেটা আবার ইন্টারেস্টিং বিষয়টাতে চলে আসেন আরো 5 মিনিটস ব্রেক নিয়ে। সো আপনারা ঠিক 11:35 আবার জয়েন করবেন। ওকে, ওয়াও, এটা তো খারাপ করার জন্য ভিডিও। ঠিক আছে, ওয়েল তাহলে হয়তো ভুল আছে কোথাও, কোথাও আপনি সংশোধন করেছেন, চেঞ্জ করেছেন। আর না হলে একদম রিসেট করে নেবেন, ওদেরকে বলবেন যে আমি এটা করতে পারতেছি না, আমার মেইন ডোমেনটা যদি এরকম হয়, সাবডোমেন হলে তো ইচ্ছা মতো সাবডোমেন ক্রিয়েট করে আবার করতে পারবেন। এক্ষেত্রে যদি মেইন ডোমেনটা হয় তাদেরকে বলবেন যে পুনরায় রিসেট করে দেন, আমি আবার পুনরায় কাজ করব। সো তাদেরকে বললে পরে আচ্ছা, এডমিন এবং আলাদা পাসওয়ার্ড দিছিলেন, এই তো? পাসওয়ার্ড টেস্ট করছিলাম কিন্তু ইউজার নেম দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তো সবাই কি বুঝতে পারতেছেন নাকি জটিল লাগতেছে? এখন এই যে যেমন আমি যেটা পারচেজ করলাম, এখানে যে মেইলে যে জিনিস আমাকে দিল, পাসওয়ার্ড এবং ইউজার নেম, ওটা যদি আমি রাখি কোন মেইলে থাকলো, আরেকবার মানে যেটা আমি পারচেজ করলাম, হ্যাঁ, মেইলে যেটা আমার কনফার্মেশন আসছে, যদি আমি এটা রাখি তাহলে তো কোনো প্রবলেম নাই। আর যদি আমি এটা চেঞ্জ করতে চাই তাহলে সেটা আমার রেকর্ডে থাকবে। আচ্ছা, চেঞ্জ করতে চাইলেও আপনার রেকর্ডে যেন থাকে, সেই ক্ষেত্রে জাস্ট তাদেরকে আপনার একটা ফোন কল করতে হবে। আপনার যে প্রোভাইডার তারা হচ্ছে একটু ফাস্ট রেসপন্স করে। আপনার ধরেন হচ্ছে আজকে আমি ধরেন হচ্ছে কাজ করতেছি এবং সবাই জানে, সো আমার মতো করে ইউজার যারা একবার বুঝে যাবে, তারা ধরেন যারা ক্রয় করলো না, হ্যাঁ আপনার টাকা চালানো শুরু করলো, আপনার এখান থেকে কাজ করা শুরু করলো। সো আপনি দেখলেন যে অনায়াসে কাজ করতেছে। সো এক্ষেত্রে এছাড়াও আরো যেমন আমাদের এই ভিডিওটা যদি কেউ অন্যভাবে সামহাও দেখে, তখন হচ্ছে সেভাবে অ্যাক্সেস নিয়ে কাজ করবে। সো এক্ষেত্রে এর জন্য আপনার বেটার হয় হচ্ছে কালকেই আপনি বলবেন যে আমার ইউজার আইডি, সি প্যানেলের ইউজার আইডি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দেন। তাদেরকে বললে পরে তারা চেঞ্জ করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের যে মেইলটা থাকে যেখানে মূলত কনফার্মেশন মেইল আসছিল সেই মেইলে আবার পাঠিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা সেই ক্ষেত্রে ওনারা যে আমি বললাম এবং ওনারা চেঞ্জ করে দিলে, মানে ওইটার কি গ্যারান্টি আছে যে ওনাদের মধ্যেই এই ধরনের কোনো ইয়ে থাকবে না যে হ্যাক করার মতো? আচ্ছা, বেসিক্যালি বাংলাদেশিদের ক্ষেত্রে তো আসলে এটা ট্রাস্টের একটা বিষয়টা হচ্ছে খুবই একটা বাজে বিষয় থাকে। সো আমাদের ওয়েবসাইট প্রায় সময় হচ্ছে সবকিছু মেনটেন করার পরে হচ্ছে দেখি যে কেউ হ্যাক করার চেষ্টা করে। আমি অনেকবারই কথা বলছি তাদের প্রোভাইডারের সাথেও, এবং এখনো একটা ঝামেলা চলছে। মানে আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডটা নিয়ে একটু ঝামেলা চলছে। তো অন্যান্য প্রোভাইডাররা আবার দ্রুততম সময়ে সেটা সমাধান করে দিয়েছে। সো এক্ষেত্রে তাদের দিক থেকে এই সমাধানটা আমিও পাইনি এখন। তো বিষয়টা হচ্ছে কি, বলতে হচ্ছে ট্রাস্টের ব্যাপারটা। আমরা বাংলাদেশি যে কোনো প্রোভাইডারের কাছ থেকে নিলে সেই বিষয়টা হচ্ছে একটা রিস্ক থাকেই। যেহেতু আমরা সহজলভ্য হিসেবে পাচ্ছি এবং সহজভাবে পাচ্ছি, এটা একটু রিস্ক থাকেই, মানে কনফিডেন্সিয়াল বিষয়টা একটু রিস্ক থাকেই। তারপরও আসলে কাউকে বিশ্বাস করে ঠকার চেয়ে না বিশ্বাস করে ঠকাটা তো আরো বেশি গুরুতর না, এই জন্য বিশ্বাস করে হইলেও একটু ঠকতে তো হইবেই। তারপরও আপনি যদি মনে করেন যে বাংলাদেশি প্রোভাইডারের কাছ থেকে নিবেন না, তো আপনি তাহলে গোডেডির কাছ থেকে নিতে পারেন। গোডেডি, নেমচিম্প, তো জাস্ট ইউটিউবে আপনারা লিখবেন যে হাউ টু পারচেজ ফ্রম গোডেডি। এক্ষেত্রে যাদের ইন্টারন্যাশনাল কার্ড আছে শুধু তারা পারচেজ করতে পারবে, সেক্ষেত্রে যাদের কার্ড নেই তারা আবার পারচেজ করতে পারবে। ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম এরকম, আমি বাংলাদেশ থেকে পারচেজ করবো,
শুধু আমরা সবার কথা চিন্তা করে আমি বলছি, যদি বাংলাদেশ থেকে আমি পারচেজ করি তাহলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা কি আমার হাতে রাখতে পারি কিনা, যে প্রোভাইডার আমি ইনফর্ম করলাম যে আমি চেঞ্জ করছি, হ্যাঁ একটা যে কোনো একটা নোটিফিকেশন থাকতে পারে, বাট আমি চেঞ্জ করছি সেটা প্রোভাইডারও জানবে না, সেটা মাত্র ওই পাসওয়ার্ডটা আমার হাতে থাকবে, এরকম সম্ভব না? না, তাদের এটা অ্যাক্সেস তারা ক্রিয়েট করে দেয় বিধায় হচ্ছে আপনার এখানে আসতেছে। তারা ক্রিয়েট না মানে করলে ওনারাই জানবে এটা। হ্যাঁ, শুধু ওনারাই জানবে। এই ক্ষেত্রে আপনি কাজ করতে করতে যখন জেনে যাবেন যে আপনি ওয়েবসাইটের অনেক কিছু এখন মোটামুটি খুঁটিনাটি জানবেন, তখন যদি ওয়েবসাইটে সামহাউ কোনো কিছু প্রবলেম হয়, তা আপনি তাদেরকে ধরতে পারেন যে আমার ওয়েবসাইট তো আমি গতকালও ঠিক দেখেছিলাম, আজকে আমার ওয়েবসাইটটা বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। তো এই সমস্যাটা কিসের জন্য হয়? তো এই ক্ষেত্রে কিছু ভাইরাসের অপশন থাকে, ভাইরাস সমস্যা থাকে। তো এই ক্ষেত্রে সেই সিকিউরিটি প্লাগইন যেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল করতে হয়, সেই সিকিউরিটি প্লাগইনগুলো ইনস্টল করলে পরে সেটা সচরাচর আর সমস্যা করে না। তারপরেও যদি সমস্যা করে, আপনার ধরেন একটা ফাইল হারাই গেল ওয়েবসাইট থেকে, কিন্তু ওয়েবসাইটে ঠিকই আছে। ধরে নেবেন যে তাদের মধ্য থেকে যে কোনো হয়তো বা অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতেছিল, কাজ করতেছিল ওইরকম। তো সেটা আপনি কাজ করতে করতে বুঝে যাবেন যে তাদের প্রোভাইডার থেকে যদি কেউ এই কাজগুলো করে। তবে সচরাচর হচ্ছে কি তারা মূলত ওয়েবসাইটে এইভাবে কাজ করে না পারমিশন ছাড়া। দাদা একটা ঝামেলা আছে কিন্তু, এখন যদি এই কাজ করতে গিয়ে আমরা কোনো সমস্যায় পড়ি, সমস্যা পড়লে ওরা যদি বলি যে এই সমস্যা হয়েছে ঠিক করে দেন, তখন তারা বলবে আপনার আইডি পাসওয়ার্ড দেন, তখন তো দিতে হবে। হ্যাঁ, অবশ্যই তাদের উপায় নেই। এটা অবশ্যই দিতে হবে। মূলত হচ্ছে ওয়েবসাইট যে হোস্টিং প্রোভাইডার, তারা হচ্ছে এটার ফুল অ্যাক্সেস পাচ্ছে। সো তারা এই বিষয়টা জানে, এবং এই ক্ষেত্রে তাদেরকে ট্রাস্ট করে আপনার এই কাজগুলো করতে হবে। ঠিক আছে? ওকে। এর সমস্যা ওয়েবসাইটে তো এমন কিছু দিবেন না, তো পাসওয়ার্ড নাই তো। আচ্ছা, সো আমরা কোন পর্যন্ত দেখেছিলাম? মেরু সরানো। আচ্ছা, আমরা এই যে গ্রাফিক ডিজাইন এখানে ছবি অ্যাড করতে যাচ্ছিলাম না, এই যে এখানে জাস্ট এই যে ক্লিক করলাম গ্যালারি, এই যে গ্যালারি থেকে এসে এখন আমরা গ্যালারিতে গিয়ে সরাসরি এই যে গ্যালারিতে গিয়ে মিডিয়া লাইব্রেরিতে যাইতে পারি। মিডিয়া লাইব্রেরিতে গেলে আমাদের দুইটা ছবি আপলোড করা আছে এখানে, এই যে দেখছেন, এই যে এখানে ক্লিক করলাম। তারপরে এবার এখান থেকে এসে নিচের দিকে আসে, দেখেন একটা অপশন এই যে ক্রিয়েট নিউ গ্যালারি, এখানে ক্লিক করলাম, ইনসার্ট গ্যালারি, এই যে চলে আসছে না? জি চলে আসছে। সো বেসিক্যালি এটা ছাড়া আরেকটা করা যায়, এটা আমরা সচরাচর না করে মূল ফিচার অপশন হিসেবে যেটা করতে পারি, এই যে সেট ফিচার ইমেজ, এই সেট ফিচার ইমেজে এখানে যুক্ত করলে আরো বেটার হয়। যে সেট ফিচার ইমেজ, তারপরে আপডেট দিয়ে দিবেন। আপডেট হয়ে গেছে না? ভিউ পেজ ক্লিক করে দেখেন কেমন আসে, এই যে এরকম আসতেছে। হ্যাঁ সো এটাকে রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়েছেন, এখানে গ্রাফিক ডিজাইন না, ক্লিক করেন, আসছে, ছবি আসছে। জি বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কি এডিট করতে হবে? ছবিটা যদি নিচে দিতে চাই, তাহলে নিচে দিতে চাইলে এই যে অপশনটা, এখানে যে যে জায়গায় ছবি দিতে চান সেই জায়গাতে ক্লিক করবেন। ছবিটা মনে হয়, হ্যাঁ আচ্ছা, যে কোনো জায়গায় দিতে চাইলে আমরা এডিট অপশন ছাড়া ওখানে যাই ক্লিক করতেছি, এই যে এখানে এসে এই অল পেজেসে এসে এই যে গ্রাফিক ডিজাইন যে অপশনটা আছে না, এডিট অপশনে যাবেন। ধরেন একটা পোস্টে অনেক ধরনের ছবি থাকে না, ধরেন আপনি এখানে একটা ছবি আপলোড করতে চান, তো আপনি এখানে একটা ছবি আপলোড করলেন, স্যাম্পল হিসেবে আমি এইটা ছবিটা আপলোড করে দিলাম। ছবিটা আপলোড করলাম, তারপর আপনার ধরেন হচ্ছে এখানে আরেকটা ছবি আপলোড করতে চান, এখানে আরেকটা ছবি আপলোড করে দিলেন। চলে আসছে না? এইভাবে যেখানে যেখানে আপনার ইচ্ছা ছবি যুক্ত করতে, সেভাবে ছবি যুক্ত করতে পারবেন। ক্লিয়ার? ওয়েল, এবার রিফ্রেশ দেন, ছবি আসছে?
লুক নেই। এই যে দুই জায়গাতে ছবি আপলোড দিয়েছি, দুই জায়গাতে ছবি আসছে না? আচ্ছা, ওয়েল, যারা প্রশ্ন করতেছেন না তারা কি বুঝতেছেন কিনা বুঝতেছি না। বুঝতেছি না, আচ্ছা, প্লাগইনস গুলো আমরা আপডেট চাই, কি আপডেট করে দেব? আপডেট দিয়ে দেন, সমস্যা নেই। এবার দেখেন অ্যাপিয়ারেন্স কমেন্ট অপশন হচ্ছে যেখানে আপনার যে পোস্টটা আছে সেখানে কমেন্ট করলে পরে মানুষের কমেন্টগুলো শো করবে যেখানে কমেন্ট অপশন এসে। এখানে আপনার যে কোনো পোস্টে কমেন্ট করলে পরে এখানে মূলত কমেন্ট অপশনে ক্লিক করলে আপনি কমেন্টটা দেখতে পাবেন। এবার চলে আসি অ্যাপিয়ারেন্সেস। অ্যাপিয়ারেন্সেস মানে কি জানেন? মানিক ভাই বলেন অ্যাপিয়ারেন্স মানে কি? মানে ওটা হয়তো মানে যে অডিয়েন্সের কাছে যেটা মানে অডিয়েন্সের কাছে যেটা প্রেজেন্ট হবে। হ্যাঁ, দৃশ্যমান যেটা হবে। অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে মূলত ফেস বোঝায়। ফেসের আরেকটা মানে প্রতিশব্দ হচ্ছে অ্যাপিয়ারেন্স। তো এটা হচ্ছে আমাদের মুখচ্ছবি এটা। তো এক্ষেত্রে একটা ওয়েবসাইটের মুখচ্ছবি দেখতে কেমন হবে সেই অ্যাপিয়ারেন্সের মধ্যে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে থিম, মেনু, তারপরে হচ্ছে বিভিন্ন কাস্টমাইজেশন, উইজেটস। এই থিমস বিষয়টাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা থিমসে ক্লিক করলাম। তা আমাদের এখন যে ওয়েবসাইটটা, এখন এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরো ওয়েবসাইটটা, এই পুরো ওয়েবসাইটটা কিসের উপর বিল্ড করা আছে? এই থিমের উপরে। থিমের নাম কি? থিমস 2021 2021 থিম। তো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট বানাতে চান, তাহলে আপনি এখানে অ্যাড নিউতে আসবেন। এখানে এসে যে সার্চ থিম আছে না, হ্যাঁ হ্যাঁ এখানে লিখবেন রেস্টুরেন্ট। দেখেন রেস্টুরেন্টের অনেকগুলো থিম চলে আসতেছে, দেখেন আসতেছে। জি চমৎকার চমৎকার থিম না? ওয়াও জি ওয়াও তারপরে ধরেন আপনি এডুকেশন রিলেটেড একটা ওয়েবসাইট বানাতে চান, এডুকেশন লিখলেন, দেখেন চমৎকার চমৎকার ওয়েবসাইট চলে আসতেছে না? অনলাইন ইউনিভার্সিটি বা এরকম ওয়েবসাইট আপনারা নিজেরা বানাতে পারবেন। তারপরে আরো কি দেখবেন? নিউজ পেপার। দেখছেন নিউজ পেপার দেখতেছেন? তারপরে হ্যাঁ, অনলাইন নিউজ পোর্টাল। আচ্ছা, এই যে অনলাইন নিউজ পোর্টাল, ই কমার্স দেখেন, এই যে আসছে। স্যার ই কমার্স ওয়েবসাইট চলে আসছে। ধরেন নারীরা বলতেছে যে কেন আমাদের বিউটি নিয়ে বলতেছে না, বিউটি কর্নার্স। এই যে বিউটি নিয়েও চলে আসছে। এই শেরিং কমেন্টস কি আছে? সাথে আছে? শিউলি আপু কি আছে না ঘুমাই গেছে? আছি। আওয়াজ দেন না কেন? আমার মাথা ব্যথা করতেছে আজকে। ও তাহলে বোঝা গেছে অনেকেরই মাথা ব্যথা করতেছে কিন্তু কিছু বলতেছে না। আমি আজকে সারাদিন স্কুলের কাজ করছি তো তার জন্য সেই 10টা থেকে কম্পিউটার নিয়ে ছিলাম। এই যে 10টা পর্যন্ত 12টা পর্যন্ত আছে। স্কুলে 10টার সময় হঠাৎ করে ডাক দিছে যে কম্পিউটার নিয়ে আসেন। সেই যে এইরকম রিলেটেড টাস্কবোর্ড রিলেটেড কাজ করা হয়েছে, এন্ট্রি দেওয়া লাগছে, এখানে কাজ শিখছি, মাথা ধরছে আজকে। আচ্ছা, মাথার উপরে গেল এখন। মাথার উপর দিয়ে চলে গেছে যেটা বোঝা গেল। এই ক্ষেত্রে মনে হচ্ছে যে নতুন হিসাবে অনেকের জন্য এটা অনেক কিছু। শিমুল ভাই তো চিন্তায় পড়ে গেছেন মনে হয়, খালি কান ধরতেছেন। সো আমার তো অনেক ভালো লাগতেছে। এটা মির্জাপুর তো পুরো চলে যান ছেলেটি 25% স্যার। কি কি কথা কইছ? মির্জাপুর ওকে, মনোযোগ দেন সবাই। প্রচারের কাজও করে ফেলতেছেন। হ্যাঁ, মনোযোগ দেন সবাই। সো রিল্যাক্সে কাজ করতে হবে, প্রেশার নেন বাট রিল্যাক্সে কাজ করতে হবে, রিল্যাক্সে কাজ শিখতে হবে। তা না হলে কাজ বার্ডেন হলে পরে আর কাজ শিখতে পারবেন না। সো বেসিক্যালি আমি আপনাদের এখানে যেমন 2 ঘন্টা যাবত পুরা মাঝে মাঝে একটানা লেকচার দিয়ে আপনারা দেখেন। সো এই ক্ষেত্রে আই এনজয় দিস ওয়ার্ক। সো এই ক্ষেত্রে আমার কিন্তু এই যে সারাদিন আপনারা যে অনেকেই বলেন যে আপনারা অনেক ব্যস্ত অমুক সমুক, আমি কিন্তু আপনাদের এখানে ক্লাস জয়েন করার মাত্র
20 মিনিট আগে সারাদিন মেডিকেলে থাকার পর থেকে হচ্ছে পৌঁছাই বাসায়। পৌঁছানোর পরে আমি গোসলের জন্য সময় নিলাম 5 মিনিট, তারপরে খাওয়ার জন্য সময় নিলাম হচ্ছে 5 মিনিট, তারপরে তড়িঘড়ি করে অন করেই আপনাদের আমি জয়েন করাইলাম। জয়েন করানোর পরে চুপচাপ দেখতেছিলাম যে আসলে কথা বলেন কিনা, তারপরে ফাইনালি দেখলাম যে আমারই অ্যাক্সেস নিতে হলো। সো বেসিক্যালি আবার এই যে আপনাদের সাথে ক্লাস করার সময় আমার আবার ক্লায়েন্টকেও একটা মেসেজ দিয়ে দেওয়ার পরে ক্লায়েন্ট কনফার্ম করে দিল যে অর্ডার দিয়ে দিবে, পরে অর্ডারও দিয়ে দিল। তো দেখেন মাল্টিটাস্কিং, একই সাথে কিন্তু অনেক কাজ করতে হবে এবং ডিলটা কিন্তু সেভাবে কিন্তু আমাদের শিখতে হবে এবং মাথা ব্যথা করে কিন্তু একটার সাথে আরেকটা মিক্স আপ করে বার্ডেন মনে করলে কিন্তু কাজ শেখা যাবে না। তো রিল্যাক্সে কাজ শিখেন এবং যদি মনে হয় যে বার্ডেন হচ্ছে আপনি রিল্যাক্সে গিয়ে একটা 1 গ্লাস পানি খেয়ে নেবেন, তারপরে আবার একটু ফ্রেশ হয়ে আবার আসবেন। ঠিক আছে, একটানা বসে থাকার দরকার নেই। আমাকে জানাবেন, আমি যে ক্লাস করার সময় যদি বুঝতে সমস্যা হয়, যারা বুঝতেছেন তারা তো মজা পাচ্ছেন, জিজ্ঞেস করতেছেন, কিন্তু অনেকেই প্রশ্ন করেন নাই, তার মানে নিশ্চয়ই মজা পান নাই। কি মাহমুদুল ভাই, বুঝতে পারেন নাই? দাদা বিষয়গুলো হয়েছে কি, করতে গেলে মজা লাগে বুঝছেন দাদা, আসতে তো মানে করতে গেলে মজা লাগে, তারপর ভুল ত্রুটি থাকে, মানে নিজের মানে যেগুলো পারি না ওগুলো ধরা পড়ে, এরকম আর কি। আচ্ছা, আমি এমন তো একটা ক্লাস ভিডিও দেখি, দেখছেন এই যে মনোযোগ একটা দিয়ে ক্লাস ভিডিও দেখি। আরে তার জন্যই তো মনোযোগ দিয়ে এইভাবে। রিয়েল রিয়েল আচ্ছা, খাগড়াছড়ি থেকে কি আমাদের কথা শোনা যায় না? শোনা যায়? নেট অনেক সমস্যা আজকে, নেট একবার যায় একবার আসে। শুনতে পাচ্ছে তো? প্রশ্ন করছেন, ওটা শুনতে পাচ্ছে। আচ্ছা, ওকে ওকে। একদিন পাহাড়ের উপর থেকে ক্লাস করবো। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? সুন্দর সুন্দর থিম দেখতে পাচ্ছেন? এইখানে বিভিন্ন থিম আছে, হচ্ছে হুবহু ক্লিক করার সাথে সাথে হুবহু এরকম ওয়েবসাইট হয়ে যাবে। এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন কিচ্ছু নাই, একদম হুবহু এই .org নামে হচ্ছে একটা হুবহু এরকম ওয়েবসাইট দেখলে পরে কেমন লাগবে? মজা লাগবে না? হয়ে যাবে কিন্তু। তো সেই মজার বিষয়টা কি আজকেই দেখাবো নাকি পরের ক্লাসে? পরে পরে তো মনে হয় আমাদের ঈদের পরে ক্লাস। হ্যাঁ, ঈদের পরে দেখাবো। ওকে, আচ্ছা, তাহলে আপনাদের আমি কি এক্সট্রা 10 মিনিট থেকে 15 মিনিট দেখাবো? মাথায় কি বার্ডেন হবে নাকি হবে না একটু বলেন। ওই যে কালকে ডিউটি আছে বলতেছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, অনেকের হচ্ছে একটু ব্যস্ততা আছে আমি বুঝতে পারছি। যাই হোক, আপনারা একটু দেখেন, যতটুকু পর্যন্ত না গেলেই নয়, সেটা আমরা একটু আসি। আমরা মূলত থিম পর্যন্ত আসলাম। থিমের পরে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আবার এখানে কাস্টমাইজেশন, মূলত হচ্ছে যে কাজগুলো আমরা করতেছি সেগুলো হচ্ছে কাস্টমাইজেশনের কাজ করতেছি। এটা হচ্ছে কাস্টমাইজেশনের বিষয়। উইজেটস, এই উইজেটস মানে হচ্ছে বিভিন্ন ধরনের ঘড়ি, তারপরে ক্যালেন্ডার, সেগুলো যেগুলো যুক্ত করা হয় সেগুলো হচ্ছে উইজেটস অপশন। ঠিক আছে, মেনুটা আমরা জানলাম। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এই ওয়েবসাইটের কালারটা কেমন হবে সেই ব্যাকগ্রাউন্ড কালার সেট করা, বা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ছবি যুক্ত করতে চান সেটা ব্যাকগ্রাউন্ড। থিম এডিটর, মূলত যে থিমে কাজ করতেছেন সেই থিমটা আপনি এডিট করতে চাইলে এই থিমের নাম টামগুলো এগুলো চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে থিম এডিটরের কাজ। এই হচ্ছে মূলত অ্যাপিয়ারেন্সের কাজ। তারপর প্লাগইনস, ইনস্টল প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইন এডিটর। ইনস্টল প্লাগইন মানে হচ্ছে কয়টা প্লাগইন এখানে ইনস্টল করা আছে, যেটা হচ্ছে অ্যাকিসমেট অ্যান্টি স্প্যাম, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ভাইরাস মুক্ত করার জন্য এটা তারা হচ্ছে ইনস্টল করে রেখেছে অটোমেটিক। হ্যালো ডলি, এটা হচ্ছে একটা থিম প্লাগইন, কিন্তু এটা কোনো কার্যকরী না। যেটা কার্যকরী না ঠিক এইভাবে সিলেক্ট করবেন, এখানে আসবেন, ডিলিট চাপবেন, অ্যাপ্লাই দিবেন, ডিলিট। ডিলিট হয়ে গেছে, একটা ডিলিট। আচ্ছা, ডিলিট, ডিলিট হয়ে গেল। এভাবে ডিলিট করবেন একটা একটা বা দুইটা দুইটা। আচ্ছা, এবার এখানে প্লাগইন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে হচ্ছে সফটওয়্যার থাকে। সো প্লাগইন কিভাবে ইনস্টল করবেন, এখানে অ্যাপ প্লাগইনে যাবেন, যাওয়ার পরে এই যে সার্চ প্লাগইনস,
কারণ আপনাদের এসইও রিলেটেড আমি লিখে দিলাম এখানে সবচেয়ে সেরা একটা প্লাগইন, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও। এই যে ইয়োস্ট এসইও, এটা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ একটা এসইও প্লাগইন বা এসইও সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা কাজ করতে পারি। হ্যাঁ বলেন। আমি একটু জানি না প্লাগইনটা আসলে কি। প্লাগইনটা হচ্ছে আপনার সফটওয়্যার, মানে আপনার ইন্টারফেসটা কেমন হবে সেটা হচ্ছে থিম, এবং প্লাগইনটা হচ্ছে ধরেন আপনার ভিতরে কি হৃৎপিণ্ড আছে না, হুম। শরীরের ভিতরে হৃৎপিণ্ড আছে, সেটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায় না, কিন্তু এটা অনুভব করা যায়। হ্যাঁ অনুভব চিনচিন করা করে। যাচ্ছে, চিনচিন করে। হ্যাঁ, তো হার্ট চিনচিন করে। তো সেই হার্ট এবং হৃৎপিণ্ড সেগুলো হচ্ছে আপনাকে একদম চাঙ্গা করতেছে, আপনার একদম প্রাণবন্ত ফেস দেখাচ্ছে। তো সেই হৃৎপিণ্ডর মতো করে কাজ করছে হচ্ছে প্লাগইন, যেটাকে আমরা বলতে পারি বুঝার স্বার্থে প্লাগইন বিষয়টা যদি মাথায় না কাজ করে সফটওয়্যার, ওয়েবসাইটের ভেতরের সফটওয়্যার, সেটা হচ্ছে প্লাগইন। ক্লিয়ার? হ্যাঁ। এখানে আপনার এটাই হচ্ছে plugin। থিমটা সুন্দর করে ফাংশনাল করে কাজ করানোর জন্য আমাদের প্লাগইনটা ইউজ করব। যেমন আমরা এসইওর ক্ষেত্রে যে প্লাগইনের কথা বললাম, এরকম প্লাগইন অনেক অপশন থাকবে, সেই প্লাগইনগুলো নিয়ে আমরা কাজ করব। ক্লিয়ার? নেক্সট। তারপরে চলে আসে ইউজার। এখানে অল ইউজার্স আছে, অ্যাড নিউ প্রোফাইল। এখানে আমাদের ইউজার ক্রিয়েট করতে হবে। সো একদিনে সব দেখালে তো ঝামেলা হয়ে যাবে, সো এটা আপাতত দেখাচ্ছি না। তো টুলস, তো এখানে মূলত এই টুলসের মাধ্যমে হচ্ছে আপনি এখানে কোনো ফাইল ইনপুট করতে চাইলে ইনপুট করতে পারবেন, এক্সপোর্ট করতে চাইলে এক্সপোর্ট করতে পারবেন, ডাটাগুলো ব্যাকআপ রাখার জন্য। সেটিংস, তো সেটিংস অপশন হচ্ছে জেনারেল অপশন হচ্ছে আপনার হোম অপশন। তারপরে মূলত ধরেন হচ্ছে শুধুমাত্র আপনি যদি চান যে হোম অপশনে যা আছে, এখানে যা আছে সব এটা শো করতে, বা আওয়ার সার্ভিস অপশনটা শুধুমাত্র আপনার এই প্রথম মানুষ ব্রাউজ করার সাথে সাথে এই আওয়ার সার্ভিস অপশনটা দেখবে, এটা করতে চাইলে এই জেনারেল অপশনে এসে আমাদের এটা সেটিংস করতে হয়। তারপরে এগুলো হচ্ছে মূলত এখানে ফাংশনাল কিছু কাজ, রাইটিং রিডিং এর কাজ আছে, এছাড়া আর কিছুই না। পারমালিঙ্ক যেটা হচ্ছে ইউআরএলটা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো একটা পারমালিঙ্ক। এই পারমালিঙ্কটা হচ্ছে শর্ট এন্ড করে কাজ করতে হয়, এটা হচ্ছে এই সেটিংস এর পারমালিঙ্ক অপশন থেকে। আর এখানে আপাতত যে মেনু যেগুলো আছে সেই মেনুগুলোর বলা আছে। এছাড়া আর মূলত এখানে আর কিছুই নাই। এই হচ্ছে ডিটেলস, ড্যাশবোর্ডের ওভারভিউ হোমের। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ইউজড এসইওটা তো ইনস্টল করেন নাই। দেই নাই তো। এই যে প্লাগইন অপশনে এখানে আছে, হ্যাঁ। এই যে ইনস্টল ক্লিক করতে হবে, এটা দেই নাই কারণ আপনাদের অনেকেরই চোখে ব্যথা শুরু হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ ওটাই, যদি না বুঝতে পারে তাহলে দিয়ে লাভ নাই, পরে হ্যাঁ। পরবর্তীতে দিলে ভালো। সো এবার আপনাদের মানে কি থাকবে বলেন? স্টুডিও। আমি কিন্তু তারপর আপনাদের সামগ্রিকভাবে অনেক কিছু দেখালাম আজকে। সো আপনাদের যে কাজ আরেকটা বিষয় একটু রয়েছে। হ্যাঁ বলেন। ইসে আমাদের ওয়ার্ডপ্রেসে ওখানে আমার একটা প্রোফাইল পিকচার দিতে দিয়েছে। ওখানে আমি অলরেডি দিছি, যদি আমি ইসে ওই তামখানে দিছি, কিন্তু ওখানে করলে ওই রেভাটার একটা আছে, ওখানে গিয়ে দিতে হবে। ওখানে যদি বলো কি আছে প্রোফাইল পিক, কিসের প্রোফাইল পিক? ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসের প্রোফাইল পিক আপনি কোনটা বোঝাচ্ছেন? ডান পাশে উপরে এখানে প্রোফাইল দেওয়ার অপশন আছে। ও ওই যে অ্যাভাটার অপশনটা, এবারটা এই যে এখানে এই যে এখানে হ্যাঁ এইখানে দেওয়া না দেওয়া একই কথা, দেওয়ার দরকার নেই তো। এখানে এখানে এসে আপনার প্রোফাইল পিকচারে যে দেওয়ার অপশন আছে, এখানে ছবি দেওয়ার অপশন আছে যে ওখানে রেভাটার আছে। দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর। বিষয়টা হলো আজকে যেমন আমরা সিট মানে কন্ট্রোল প্যানেল থেকে ওই ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো নিয়ে ঢুকলাম, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমরা ঢুকবো কিভাবে, মানে বিষয়টা মানে বুঝতে পারতেছি না আমি নাকি ওইটা আমরা আমি দেখাই নাকি ওই ইউজারনেম পাসওয়ার্ড আমি দেখাই। হ্যাঁ ইউজার নেম। পূজন ভাই, আমি মূলত এটা কেটে দেখিয়েছিলাম, সেটা আমি আবার দেখাচ্ছি। ধরেন আমরা যতটুকু কাজ করছি আমি বাদ দিয়ে দিলাম একবারে, শেষ। ওকে, শেষ। পূজন ভাইয়ের কথা রাখার জন্য আমি আমার এইখানে যে ওয়েবসাইট আছে সব আমি বাদ দিয়ে দিছি। ক্লিয়ার? হ্যাঁ পূজন ভাইয়ের অনুরোধে আমি আবার পুরো ওয়েবসাইটটা আবার যেখানে কাজ করতেছিলাম সেখানে গিয়ে আবার যদি কাজ করতে চাই, এক্ষেত্রে manik.org যেটা আছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওকে জি, এটা হচ্ছে যতটুকু কাজ করেছি ততটুকু আছে। আমি যদি এখান থেকে পুনরায় কাজ করতে চাই, জাস্ট এখানে হাইপেন দিয়ে wp-admin, হ্যাঁ দেখাইছিলাম।
তারপরে এখানে মানিক মানখিন, তারপরে মানিক মানখিন এই যে ইজার মানিক মানখিন 2021। আমার পিছনে কে জানি দেখে দেখে শিখতেছে, শিখে ফেলছে বলতেছে, আর আপনারা আমার সামনে থেকে শিখতে পারতেছেন না, বুঝলাম না। ওইটা আমি মনে করছিলাম তখন এডিটের কাজটা মনে হয় এই কারণে এটা যোগ করছে, এটা মনে হয়, কিন্তু যেন না বের হওয়ার পর আবার ঢুকলেও যে এইভাবে করতে পারে বুঝতে পারি না আর কি। আচ্ছা তাহলে এই যে ওই জাঙ্ক ফাইল ওয়ার্ডপ্রেসের নামে আমরা সব আচ্ছা, একটা বিষয় যে যারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আসলে এগুলো আসলে বারবার দেখার বিষয় না, এগুলো একবারেও হয়ে যায়। তবে যেহেতু অনেক কিছু শিখাইছি, এই ক্ষেত্রে অনেকেরই এটা দেখতে হবে বারংবার, এটা নিশ্চিত। তবে বিরক্ত হবেন না, এটা খুব ইন্টারেস্টিং কাজ, এবং আমি যতটুকু কাজ দেখিয়েছি ঠিক ততটুকু কাজ করেই আপনারা আপনাদের লিঙ্কটা আপনাদের গ্রুপে জমা দিবেন। তো আমি যতটুকু 2 ঘন্টায় দেখিয়েছি সেটা কারো কারো ক্ষেত্রে হয়তো বা 2 দিন লাগতে পারে। তো যতটুকু করেছি ততটুকুই আপনারা কাজ করে জমা দিবেন, ঠিক আছে? এবার কি আমি আরেকটু দেখাবো, আরেকটু শিখাবো? যদি সময় থাকে আর কি। না, আপনাদের সময় থাকে, আমার ক্ষেত্রে শেখানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা শিখবেন কিনা সেটা বলেন। এই প্রবীণদের বইতে নাম আমার ইচ্ছা আছে, কিন্তু অনেক ভেরি ইন্টারেস্টিং টপিক। যাদের ডোমেইন হোস্টিং নাই, কিন্তু ধরেন মানিক ভাইকে বলতে যাচ্ছেন যে আরে একটা সাবডোমেইন দেন না ভাই, দিলে আর কি হবে? সাবডোমেইন ক্রিয়েট করে কিভাবে আপনি নিজের মতো করে কাজ করবেন। তো সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাই দিব, এবং সেটা দেখাই দিলে পরেই আপনারা যার কাছ থেকে চাচ্ছেন সাবডোমেইন নিতে পারেন। এবার সরাসরি যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, মানে হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা দিয়ে দেওয়ার পরে বা ইউজার নেমটা ক্রিয়েট করার পরে আর যার কাছ থেকে সিপ্যানেল এর কাজ করবেন সেটাকে আর ওখানে যাইতে হবে না, কিন্তু যে মেইন সিপ্যানেল থেকে কাজ করতে হবে। আমাদের সিপ্যানেলের অ্যাক্সেসটা এখন নিতে হবে। সো আমরা www.manikmankhin.com 2083 না কত ছিল? org না? আচ্ছা, আমরা সরাসরি তার ওখানে আবার চলে যাই, মেইলে চলে যাই। কি সেভ করলাম রে? এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, সময় কিন্তু কম, একবারে দেখাই দিব। ওয়েল, এখান থেকে যার অ্যাক্সেস আছে সে শুধুমাত্র আপনাকে সাবডোমেইন ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে যে কেউ কাজ করতে পারে সেভাবে। সো এই ক্ষেত্রে সরাসরি এখানে প্রথমে আসবেন হচ্ছে সাবডোমেইনে। তো এই যে সাবডোমেইনে আসবেন, সাবডোমেইনে এসে আমরা এখন একটা সাবডোমেইন ক্রিয়েট করব। ধরেন আমরা এখানে দিলাম প্রমির। ক্লিক করার পরে এখানে ক্লিক করলে promir.manikmankhin.org চলে আসবে, চলে আসছে না? এই যে সাবডোমেইন ক্রিয়েট ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে গেছে না? হ্যাজ বিন ক্রিয়েটেড। সো এবার আমরা এখানে সরাসরি আবার চলে আসি হোমে এসে আমরা নিচের দিকে এসে ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর সরাসরি ইনস্টল অপশনে আসবো। ইনস্টল অপশনে আসার পরে এই যে মানিক মানখিন, এটা তো মেইন ইনস্টল করাই আছে, রাইট? এবার নিচের দিকে আসেন, এই যে স্ক্রল ডাউনে ক্লিক করলে পরে দেখেন এই যে স্ক্রল ডাউনে আসছে। হ্যাঁ, যে কয়টা এভাবে সাবডোমেইন ক্রিয়েট করবেন সে করে এভাবে আসবে। সো এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ডব্লিউপিটা বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে এবার মাই ব্লগ এটা পরেও চেঞ্জ করতে পারবেন যদি চেঞ্জ করতে চান। প্রমির চন্দ্র
এনজয় দ্য ডিজিটাল তাহলে কমে ডাইরেক্ট জমিটা খুশি তো আপনি অ্যাডমিন যা আছে তাও দিতে পারেন, অথবা যদি চান ধরেন লিখলাম প্রমির, তারপর পাসওয়ার্ড দিলাম বর্মন, ঠিক আছে। নিচের দিকে এসে ইনস্টল। সার্ভার রিলেটেড কোনো ধরনের সমস্যা না হইলে এটা ম্যাক্সিমাম 30 সেকেন্ডসের মধ্যে হয়ে যায়। সো আমরা কি করলাম, প্রমিরের নামে কি করলাম, এই যে দেখেন প্রমিরের নামে একটা ওয়েবসাইট করে ফেলছি। দেখেন এই যে আগের মতো একটা পুরা নতুন যে ওয়েবসাইট ছিল না, হয়ে গেল না? এই যে ড্যাশবোর্ড, এই যেখান থেকে চলে যাবেন ড্যাশবোর্ডে। চলে আসছে আগের মতো। সো এখান থেকে এখন কাজ করতে পারবেন সবাই। সো জানলেন কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করেও হুবহু কাজ করতে হয়। সো এখন সাবডোমেইন ক্রিয়েট করে যে কাজটা করবেন, এখন প্রমিরের এখান থেকে আসলে ভিজিট সাইটে গেলে পরে মেইন যেটা promir.manikmankin.org, কিন্তু আগে যেটা ছিল মানিক মানকিন ভাইয়ের, এটা শুধু ছিল। এখন হচ্ছে প্রমির হচ্ছে সাবডোমেইন হিসেবে আছে। ক্লিয়ার সবাই? ওয়েল, তো সবাইকে শুভরাত্রি তাহলে। শেষ নাকি? ছুটিকে তো বলে ক্লাস হবে না, আমি টেস্ট করতেছিলাম কি একবারে শেষ করা যায় কিনা, দেখলাম যে আপনাদের প্রশ্ন আছে। টাইম শেষ ছিল, আমার কিছু কথা ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেন। না, প্রশ্ন না, যদি আপনার শেষ হতে পারে তাহলে আমাকে থাকতে পারে। আমি বলতে চাচ্ছিলাম এরকম যে আমি ডোমেইন পারচেজ করলাম, ঠিক আছে, এটার আমার ডোমেইন পারচেজ করার এগেইনস্টে বা ওটার আন্ডারে যতজন পারচেজ করতে চায় অল আর ওয়েলকাম। যদি না হয় আমি আরেকটা পারচেজ করবো যে কোনো কারণে। আমি চাই যে আমার টিম সবাই মানে একদম নির্দ্বিধায় নিঃসন্দেহে সবাই কাজ করো, এটা আমি চাই। যে আমি ভেরি গুড, থ্যাংক ইউ দাদা। আর যদি কেউ আমি পারচেজ নাও করে, চাচ্ছি যে হ্যাঁ, মানিক ভাইয়ের সাথে মানিক ভাইয়ের উদারতায় আমি আবার আরেকটা বলে দিলাম, কেউ যদি পারচেজ নাও করে তাহলে এই যেভাবে সাবডোমেইন ক্রিয়েট করে করবেন, আর কোনো ঝামেলা নাই। আনলিমিটেড সাবডোমেইন ক্রিয়েট করা যায়, আনলিমিটেড কাজ করা যাবে, বাট স্পেসিং এর ক্ষেত্রে জায়গা একটু কম ইউজ করবেন, মানে বেশি বেশি বড় বড় ছবি যুক্ত করবেন না, ভিডিও যুক্ত করবেন না, তাহলে দেখবেন যে এইভাবে সাবডোমেইন ক্রিয়েট করেও অনায়াসে আপনার ওয়েবসাইট করা যায় সাবডোমেইন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে এটা তাহলে ওই জাম্প ফাইল দিতে ওয়ার্ডপ্রেস নরমালাইজেশন সব আসবে ওটা তো সমস্যা নাই। ওইটা হচ্ছে নন প্রফেশনাল, এই ক্ষেত্রে সেটা আমরা বাদ দিয়ে দিতে পারি। ওয়েল, এবার আসি হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং ছুটির বিষয়ে। অনেকে ছুটির অপেক্ষা করতেছেন না, মাহমুদুল ভাই? ছুটি তাহলে ও মাহমুদুল ভাই তো আছে না? বলবে তো আমি তো দাদা, আমি তো বলতে চাইছিলাম আমাদের ঈদের ছুটিতে করার দরকার কি? আরে কি বলে, ঈদের ছুটি যদি না দেই তাহলে কুরবানির দাওয়াত পাবেন কিভাবে? শরীরের কষ্ট করার সময় আছে, কিন্তু দেরি আছে, আরেকটা কাজ করা যায়। আপনাদের শিডিউল অনুসারে তো শনিবারে যদি হয়ে যায় তাহলে শনিবার হচ্ছে কিবার পরে জানেন? 17 তারিখ। 17 তারিখ। 17 তারিখ। তো 17 তারিখ হচ্ছে মোস্ট প্রবলি আমি হয়তোবা নাও থাকতে পারি, গ্রামে হয়তোবা চলে যাইতে পারি। আর এই ক্ষেত্রে 17 তারিখ হচ্ছে অনেকের জন্য হয়তো প্রবলেম হতে পারে, ঈদের জন্য হয়তো অনেকে গ্রামে চলে আসতে পারে, যেহেতু ঈদ হচ্ছে 21 তারিখ। সো এই ক্ষেত্রে আপনাদের আমি অ্যাসাইনমেন্টের জন্য একটু বেশি সময় দিয়ে দিচ্ছি। আমি অ্যাসাইনমেন্টে লিখে দেব, আজকে না দিলেও কালকে আমি লিখে দেব। সো কালকে ডিটেলস লিখে দেব। সো সবাই ঈদের সময় শুধু খাওয়া দাওয়া করবেন না, একটু ভালো করে অ্যাসাইনমেন্ট করবেন, ঠিক আছে? আর ক্লাস ভিডিও কিছুক্ষণ পরে দিয়ে দিব, দেখে নেবেন, এবং সব সময় অ্যাসাইনমেন্টটা যত দ্রুত করা যায় এবং রেগুলার করা যায় সেটাই হচ্ছে মঙ্গল, এবং তত ভালো লাগবে। যদি অ্যাসাইনমেন্টে রেখে দেন তাহলে কিন্তু আর ভালো লাগবে না।
ঠিক আছে, খাগড়াছড়ি থেকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? লড়াইটা তো শ্বশুর বাড়ি যাব। আপনি ও শ্বশুরবাড়ি আসবেন আপনি? জি বলে দিন। হ্যাঁ হ্যাঁ ও শ্বশুরবাড়ি আবার আমার বাসার কাছে। ও আচ্ছা নানুরগড় দাদা, রনিদের বাসা গ্রামে। আচ্ছা, সমস্যা নাই, লন্ডন বাড়ি যাব, ডোন্ট ওয়ারি। লন্ডন বাজার এই যে কাজেলো পাঁচুর ছানা কি খাচ্ছা দাদা ওখানে তো জলকুটির হইছে নতুন, ওই যে ওই বটতলা। এনিওয়ে, সবাই এই যে যাচ্ছিল হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাইকে মনে মনে দাওয়াত রইলো ঈদের জন্য, সবাই সুস্থ থাকবেন। মাহমুদুল ভাই কিছু বলে নাই কেন, চুপ করে রয়েছে কেন? মাহমুদ ভাই মাহমুদুল ভাই যদি সবাইকে ঈদের দাওয়াত দিতে চান দাওয়াত দেন, আর যদি দাওয়াত নাও দেন আমরা মনে মনে দাওয়াত নিয়ে নিলাম। আচ্ছা মাহমুদুল ভাই বলেন, মাহমুদুল ভাই বলেন। মাহমুদ ভাই যাবো না চিন্তা করেন না, মিউট করো, মিউট আপনি মিউট মিউট করা আছে বাবু। মিউট করে রাখি। তাহলে এই ঈদের পাওয়ার না ডিভোর্স, তাহলে এটা 4 বছর পরে বাবা। তুই না মাহমুদ ভাই হ্যাঁ বলেন। ভিডিও করে আজকে ক্লাসটাতে খুশি লাগলো আমার কাছে ঈদের মধ্যে। আচ্ছা, ঈদের খুশিতে যেন আমাদের কাজের খুশি যেন হারিয়ে না যায়, এই জন্য আমরা ঈদের পরপরই 24 তারিখ ক্লাস করব। এখন আপনারা কি 24 তারিখ ক্লাস করতে কি প্রস্তুত? হ্যাঁ সো মাহমুদুল ভাইকে আমি অনুরোধ করব, আপনি যদি গ্রামে থাকেন আপনি চেষ্টা করবেন, গ্রামে যদি ল্যাপটপ যদি ইউজ করেন ল্যাপটপ নিয়ে যাবেন গ্রামে, আর না হলে মোবাইলে জয়েন করবেন, ঠিক আছে? সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি জানাই। শুভরাত্রি, বাই। আচ্ছা শুভরাত্রি। সমাপ্ত হলো না। এই দিন হ্যাঁ বলে ক্লাসে শুরু হলো না অনেকদিন দেখা মনে হয়। হ্যাঁ